প্রায় 2 ঘন্টা হয়ে গেল রৌনক ফেরিঘাটে বসে আছে। সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। কয়েক ঘন্টা আগে তার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে, যার জন্য সে প্রস্তুত ছিল না। নিজের প্রিয় মানুষগুলো তাকে চিনতে পারল না। কি অপরাধ সে করেছিল? মনে মনে বলল, তবে কি ওদের দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলাম সেটাই কি কাল হলো? তার মানে ওরা দুজনে ষড়যন্ত্র করেছে, যার ফলে আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু রাইসা বলে মেয়েটা তখন কি সুন্দর করে কথা বলল। প্রথম দেখাতেই মেয়েটাকে ভালো লেগে যায়। কিন্তু এ কেন এই কাজ করলো? ও তো অনেক ছোট। মেয়েটা কেন মিথ্যে বলল? ওকে দিয়ে তাহলে কি ওরা স্বার্থ সিদ্ধি করলো? এটা যদি সত্যি হয় তাহলে আমার আপু, আমার ভাইয়ার কি হবে? কিন্তু আমি কি করব? কেন আমায় ওরা বুঝলো না? আমি আমি কি সত্যি অপরাধী? রৌনক তখন বসে বসে কিছুক্ষণ আগে ঘটনা মনে করতে লাগলো। কিছুক্ষণ আগের ঘটনা। যদি কিছু মনে না করেন, আপনি কি নিধি আপুর দেবর, মানে তামিম ভাইয়ার ছোট ভাই রৌনক ভাইয়া? রাইসার কথা শুনে রৌনকের ভালো লেগে যায়। সে রাইসার মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। দৃষ্টিতে সে রাইসার মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। রাইসা পুনরায় জিজ্ঞাসা করলে রৌনক বলল, আমি রৌনক, তামিম আমার ভাইয়া। কিন্তু তুমি কে? আমি রাইসা, নিধি আপুদের পাশের বাড়িতে আমরা ভাড়া থাকি, আর আপুর কাছে প্রাইভেট পড়তাম। ও আচ্ছা, খুব ভালো। তারপর রৌনকের কাছ থাকায় সে চলে যায় আর বারবার রাইসার কথাগুলো মনে করে। মেয়েটাকে তার কাছে খুব মিষ্টি লাগে। এদিকে তার দুলাভাই তাকে ডাকছে। রৌনক তার দুলাভাইয়ের কাছে যায় আর জিজ্ঞেস করে, দুলাভাই আমাকে ডেকেছিলেন? হ্যাঁ শালাবাবু, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। বিয়ে বাড়ির ব্যাপারে বুঝতেই পারছো, একটু খেতে চাই। নেশা না করলে ঠিক বিয়ে বাড়ি জমে না। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। সাজিদের কথা বুঝতে পেরে রৌনক বলল, কিন্তু দুলাভাই, বাড়িতে লোকজন অনেক কাজ, এখন আমি যেতে পারবো না। গেস্টদেরকে দেখাশোনার দায়িত্ব ভাইয়া আমাকে দিয়েছে। রৌনকের কথা শুনে সাজিদ তাচ্ছিল্য করে বলল, বিয়ে বাড়ি তো কি হয়েছে, এই তো কটা লোক এসেছে। তুমি নিয়ে এসো, আর আমি এই চিলেকোঠার রুমে বসে নেশা করব। যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ আমার নেশা কাটবে না। কিন্তু আপু, মা আর ভাইয়া জানতে পারলে বকাবকি করবে। কেউ জানতে পারবে না, তুমি এখন যাও। কিছুটা জোর করে সাজিদ রৌনককে নেশা সামগ্রী কিনতে পাঠায়। রৌনক তাহের ইসলাম হলো আমাদের এই গল্পের নায়ক। রৌনকের বাবা মতিন ইসলাম ও মা হাসিনা বেগম। রৌনক যখন 10 বছরে তার বাবা মারা যায়। তার বাবার ইলেকট্রনিকের দোকান ছিল, যা এখন রৌনকের বড় ভাই তামিম দেখাশোনা করে। রৌনকের বয়স এখন 18 বছর। সে এবছর গ্রামে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সেই সাথে সে ITI কোর্সও করেছে। রৌনকরা 2 ভাই ও 1 বোন। তামিম সবার বড়, তার বয়স এখন 26 বছর। সে গ্রাজুয়েশন কমপ্লিট করে বাবার ব্যবসা দেখাশোনা করছে। তারপর বোন মিতালির বিয়ে হয়ে গেছে। তার মা হাসিনা বেগমের চাচাতো বোন ফৌজি বেগমের ছেলে সাজিদের সাথে। আবার সাজিদের বন্ধুর বোন নিধির সাথে তামিমের বিয়ে হয়েছে। আজকে তাদের রিসেপশন। নিধিরা 1 ভাই 1 বোন। নিধির ভাই আবিদের বন্ধু হলো সাজিদ। রাইসা এই গল্পের নায়িকা, বয়স 13 বছর, ক্লাস 7-এ পড়ে। ওরা নিধিদের পাড়াতে ভাড়া থাকে। রাইসার বাবা জুট মিলে কাজ করে। 2 বোন, রাইসা বড় আর নিশা ছোট। রাইসা ও নিশা 2 বোনে নিধির কাছে প্রাইভেট পড়তো, আর নিধিকে ওরা নিজের আপুর মতো ভালোবাসে। নিধি যা বলে ওরা তাই করে। তামিমের সাথে নিধির 6 মাসের সম্পর্ক। সাজিদ ওদের পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর তামিমের নিধিকে ভালো লেগে যায় এবং বিয়ের প্রস্তাব দেয়। নিধির আপত্তি থাকে না। 2 পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়। নিধিকে রাইসা তার শ্বশুর বাড়িতে রাখতে এসেছে। বিয়ের রিসেপশনে অনুষ্ঠান বাড়িতে অনেক অতিথি এসেছে। রৌনকের দুলাভাই সাজিদ নেশা করে। নেশা ছাড়া সে থাকতে পারে না। সাজিদের কথা মতো রৌনক নেশার জিনিস অর্থাৎ ড্রিঙ্ক কিনতে দোকানে যায়। সে যখন ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে আসছিল, হঠাৎ রাইসা ছুটে এসে রৌনককে ধাক্কা দেয়। রাইসা অনেকটা ইচ্ছাকৃতভাবে রৌনককে ধাক্কা দেয়, যার ফলে রৌনকের ব্যাগ থেকে মদের বোতল পড়ে যায়। রাইসা বলল, মদ? এই, তার মানে আপনি মদ খান? ছি। না, বিশ্বাস করো, আমি মদ খাই না। এটা আমি তো। কথাটা রৌনককে শেষ করতে দিল না, তার আগে রাইসা চিৎকার করা শুরু করে দেয়। রাইসার চিৎকারে অনেকে সেখানে ছুটে আসে। তামিম রাইসাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে রাইসা, এত চিৎকার করছো কেন? তামিমের কথা শুনে রাইসা ন্যাকামি করে বলল, আপনি তো বললেন আপনার ছোট ভাই খুব ভালো ছেলে। আমি তো তাই মনে করেছিলাম, কিন্তু আপনার ভাই ভালো ছেলে নয়।
তারপরে ড্রিঙ্কের বোতল দেখে দিয়ে বলল, আমি এই রুমে ছিলাম আর উনি এইগুলো আমাকে দিতে এসেছিল। বলল আজকে তোমাতে আমাতে নেশা করব, তারপর দুজনেই মস্তি করব। আজকে ভাইয়া আর ভাবির বাসর রাত, শুধু ওরা দুজনে এনজয় করবে কেন, আমরাও করব। আমি যখন থেকে এসেছি তখন থেকেই আপনার ভাই আমার পেছনে লেগে আছে। বুঝতে পারছেন আপনার ভাইয়ের চরিত্র? রাইসার কথা শুনে তামিম রৌনকের দিকে তাকায়। রৌনক কিছু বলার আগে তামিম বলল, তুই একটা কথা বলবি না, তুই এত খারাপ ছেলে আমি জানতাম না। অবশ্য নিধি আমাকে অনেক আগেই তোর ব্যাপারে বলেছিল, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। এর আগেও তুই রাইসাকে অনেকবার উল্টাপাল্টা কথা বলেছিস। কথাটা বলেই তামিম রৌনককে মারতে শুরু করে আর চিৎকার করতে থাকে। রৌনক বুঝতে পারে না, সে তো রাইসাকে চেনে না। এই প্রথম সে নিধির সাথে রাইসাকে দেখছে। শুনেছে নতুন ভাবিদের পাড়ায় ভাড়া থাকে আর ভাবির কাছে পড়তে আসে। আজকে সেই মেয়েটা তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তামিমের চিৎকার শুনে ছুটে আসে রৌনকের মা হাসিনা বেগম। সে তামিমকে ধরে ফেলে আর বলে, তুই কি করছিস? ওকে এইভাবে মারছিস কেন? ও কি করেছে? তামিম তখন রাগে ফুঁসছে। সে রাগে কটমট করতে করতে তার মাকে বলে, তুমি জানো এই জানোয়ার রাইসাকে মদ খাওয়াতে চেয়েছি আর ওর সাথে নোংরামি করতে চেয়েছে। ওই ভয় পেয়ে চিৎকার করে ওঠে, তারপরে আমি এখানে চলে আসি। আমি ভাবতেই পারছি না আমার ভাই এত নোংরা হতে পারে। ও তো আমাদের সেই রনক হতেই পারে না। তোমার বাবার কত আদরের ছেলে আর আমাদের কত আদরের ছোট ভাই, তুমি বলো মা। তামিমের কথা শুনে হাসিনা বেগম একবার রৌনকের দিকে তাকালো, দেখলো রৌনকের চোখের জল। তারপর সে রৌনককে গিয়ে বলল, তুই চল রুমে, তোর সাথে আমার কথা আছে। মায়ের কথায় তামিম প্রতিবাদ করে আর বলে, মা, ও রুমে যাবে না। ও এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে। বিয়ে বাড়িতে সবাই দেখেছে ও কতটা অসভ্য, তাই আমি বলছি ও আর এই বাড়িতে থাকবে না। ওকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলো। তামিমের কথা শুনে হাসিনা বেগম বলল, কিন্তু বাবা, ঘটনাটা কি আমরা তো কেউ জানি না। রাইসা বলল বলেই তো হবে না। রনককে কিছু বলার সুযোগ দিতে হবে। আদৌ কি ঘটেছে? হাসিনা বেগমের কথা শুনে নিধি বলল, আপনি কি বলছেন? তার মানে রাইসা নাটক করছে? কোনো মেয়ে তার সম্মান নিয়ে নাটক করতে পারে? আমি নিজেও জানি। রৌনক মদের বোতল নিয়ে রুমে ঢুকেছিল, রাইসার চিৎকার করতেই রৌনক সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায়। আমি ছুটে আসি আর দেখতে পাই রৌনক তখন ভয়ে কাঁপছে। রাইসা মিথ্যা বলছে না। ঠিক আছে, রনক যদি দোষ করে ওকে শাস্তি দেওয়া হবে। হাসিনা বেগমের কথায় নিধি তামিমকে উদ্দেশ্য করে বলল, তোমার ভাই যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। নিধির কথা হাসিনা বেগম একটু অবাক হয়ে যায়। সে নিধিকে উদ্দেশ্য করে বলে, তুমি কি বলছো বৌমা? তুমি এই বাড়ির বউ, কালকে এই বাড়িতে এলে আর আজকে বলছো চলে যাবে? এটা কখনো হয় নাকি? শাশুড়ির কথা শুনে নিধি বলল, তবে আমার কাছে দুটো অপশন আছে, হয় আমি থাকবো, তা না হলে রৌনক থাকবে। যদি আপনার ছোট ছেলে রৌনক এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। ওই রকম দুশ্চরিত্র মাতাল ছেলের সাথে থাকা কখনোই সম্ভব নয়। আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব, তারপর আপনার বড় ছেলে তামিমকে আমি ডিভোর্স দিয়ে দিব। নিধির কথা শুনে তামিম বলল, তুমি কি বলছো নিধি? তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছি, আর তুমি কিনা বলছো ডিভোর্স দিয়ে দেবে? আমাদের তো কালকে বিয়ে হলো আর আজকে এই সব কথা বলছো? তারপর তামিম তার মা হাসিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এই মুহূর্তে রনককে এখান থেকে চলে যেতে বলো। ও যদি এখানে থাকে নিধি থাকবে না, আর নিধি না থাকলে আমিও বাঁচবো না মা। আমি নিধিকে অনেক ভালোবাসি। এতক্ষণ রৌনক চুপ করেছিল, সে কোনো কথা বলেনি। হাসিনা বেগম একবার রৌনকের দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে তামিম, তুই যা বলবি তাই হবে। তবে আমাকে 2 মিনিট ওর সাথে কথা বলতে দে। আমি কথা দিচ্ছি তারপরে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। হাসিনা বেগমের কথায় তামিম আপত্তি করে না। হাসিনা বেগম রৌনককে নিয়ে নিজের রুমে আছে। রৌনক কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি বিশ্বাস করো না, আমি কিছু করিনি। দুলাভাই ওই মদ আনতে দিয়েছিল, আমি তো দুলাভাইকে দিতে এসেছিলাম। ঠিক সেই সময় রাইসা নিজে থেকে আমাকে ধাক্কা দেয় আর চিৎকার করে এসব কাণ্ড করে।
আমাকে তো কোনো কথা বলার সুযোগও দেয়নি। ভাইয়া এসে আমাকে মারতে থাকে আর নিধি ভাবি অপমান করতে থাকে। তুমি তুমি বিশ্বাস করো মা, আমার মনে হয় সাজিদ আর ওই নিধির কোনো সম্পর্ক। হাসিনা বেগম রৌনকের গালে সজোরে চড় মারে আর বলে, মিথ্যা বলার জায়গা পাস না? ওই মেয়েটা নিজে থেকে মিথ্যা কথা বলেছে। ও তো একটা বাচ্চা মেয়ে, ও কি জানে আর নিধি বড় ভাবি হয়? ও কেন মিথ্যা বলবে? আমি তোকে এই শিক্ষা দিয়েছি। আমি তো ভেবেছিলাম তুই হয়তো আমাকে সত্যিটা বলবি। যাকগে, মানুষ মাত্রই ভুল করে, আবার সংশোধন করে নেয়। তুই তো মিথ্যা বলেছিস। তোর ভাইয়া আর ভাবি চায় না তুই বাড়িতে থাকিস, তাই তুই চলে যাবি। আমার জীবন দশায় তুই এই বাড়িতে প্রবেশ করবি না, এটাই আমার শেষ কথা। কথাটা বলে হাসিনা বেগম রুম ছেড়ে চলে যায়। রৌনক কান্নাকাটি করতে থাকে। নিধি আর সাজিদের মুখে বিশ্বজয়ের হাসি। রৌনক তার আপু মিতালিকে খুব ভালোবাসে। সে তার আপুর কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, তুই বিশ্বাস কর আপু, আমি কিছু করিনি দুলা ভাই। কথাটা রৌনক শেষ করতে পারল না, তার আগে মিতালি ওখান থেকে চলে গেল। বড় ভাইয়ের বিয়েতে সব লোকের সামনে বাড়ির ছোট ছেলেকে এইভাবে অপমানিত হতে হলো। অনুষ্ঠান কোনোভাবে শেষ হলো। তারপরের দিন খুব সকালে রৌনককে আর খুঁজে পাওয়া যায়নি। ফেরিঘাটে বসে এসব নিয়ে যখন রৌনক চিন্তা করছিল, ঠিক তখন এক ভদ্রলোক তার পাশে এসে বসে আর বলে, তুমি ওপারে যাবে না? লঞ্চ তো ছেড়ে দেবে। ভদ্রলোকের কথায় রৌনক ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকে। জিজ্ঞাসা করলে সে বলে, হ্যাঁ আঙ্কেল, যাবো তো। আর কিছু না বলেই রৌনক লঞ্চে উঠে পড়ে। কিছুক্ষণ যাওয়ার পর লঞ্চে যাত্রীদের মধ্যে কোলাহল শোনা যায়। রৌনক কিছু বুঝতে পারে না। কেউ যেন বলে লঞ্চের ইঞ্জিনিয়ার আগুন লেগেছে। রৌনক সামনে গিয়ে দেখে সত্যিকারের আগুন লেগেছে। সমস্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। রৌনক সামনে এগিয়ে যায়। সে যেহেতু আইটিআই এ ইলেকট্রনিক নিয়ে পড়তো, তাই এই বিষয়টা সে কিছুটা জানতো। সে অতি সহজেই ইঞ্জিনের আগুন বন্ধ করে দেয়। সবাই খুশি হয়ে রৌনককে ধন্যবাদ দেয়। আবার লঞ্চ চলতে শুরু করে। যাত্রীরা সকলে খুব খুশি হয়। আজাদ বলে, সেই ব্যক্তি রৌনককে বলে, আচ্ছা, তুমি কি মেকানিক? কি করে করলে কাজ? আসলে আমি আইটিআই পড়ছিলাম, ওখান থেকেই আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, আমি এখন সেটাই ব্যবহার করলাম। রৌনকের কথায় আজাদ খুব খুশি হলো আর বলল, বাহ, খুব ভালো তো। তা তোমার নাম কি? আমার নাম রৌনক ইসলাম। তুমি তাহলে আইটিআই কমপ্লিট করে ফেলেছো? কমপ্লিট বলতে চলছে। মাধ্যমিক দিয়ে ভর্তি হয়েছি আর সেই সাথে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছিলাম। একসাথে দুটো সামলাতে পারলে? বাড়ির কাছে স্কুল, তাই সমস্যা হয়নি। তাছাড়া আমাদের স্কুল থেকে ভোকেশনাল ট্রেনিং নিয়েছি, আইটিআই ভর্তি হয়েছি, আর কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা। আমার বাবার ইলেকট্রনিকের দোকান, তখন থেকেই আমার এসব দিকে খুব নেশা। রৌনকের কথা শুনে আজাদ বলল, খুব ভালো। তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ? জানি না। রৌনকের মুখের দিকে তাকিয়ে আজাদ বলল, আমার মনে হচ্ছে তুমি কিছু সমস্যার মধ্যে আছো। আমি তো তোমার বাবার মতন, তুমি আমায় সব খুলে বলতে পারো। কি হয়েছে তোমার? রৌনকের কষ্ট হচ্ছিল। তার মনে হয়েছিল কারো কাছে বললে হয়তো সে হালকা হতে পারবে, তাই সে তার সহযাত্রী আজাদকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে আজাদ বলে, ছি, তোমার ভাইয়া পারলো? আর তোমার মাও কি নিজের ছেলেকে বিশ্বাস করলো না? সে যাই হোক, তুমি যখন বাড়ি ছেড়ে চলেই এসেছো, তোমাকে এখন আর কোথাও যেতে হবে না। তুমি আমার সাথে চলো। আপনার সাথে? কিন্তু কেন? রৌনকের কথা শুনে আজাদ হাসতে হাসতে বলল, ভয় নেই, তোমাকে কোথাও নিয়ে যাব না। আসলে আমার একটা ছেলে তোমার চেয়ে 2-3 বছরের বড় হবে। সে নেভিতে চাকরি করে, এখন ছুটিতে বাড়িতে এসেছে। তোমার কাজ দেখে আমি খুব খুশি হয়েছি। এইসব ট্রেনিং নেওয়া থাকলে নেভিতে সহজে চান্স পাওয়া যায়। তুমি চাইলে নেভিতে যেতে পারো। তোমার এখন অল্প বয়স, উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো, আবার আইটিআই পড়েছো। তোমার তো ভালো সুযোগ আছে। ইচ্ছা আছে তোমার নৌবাহিনীতে জব করার? রৌনকের ইচ্ছে ছিল নৌবাহিনীতে জব করার, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইল না। সে বলল, হ্যাঁ আঙ্কেল, ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সার কোনো দরকার নেই। তুমি আমাকে আঙ্কেল বলে ডেকেছো, তার মানে তুমি আমার একজন ছেলে। তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার ছেলে সিফাত ছুটিতে বাড়িতে এসেছে, ওই তোমাকে যোগাযোগ করিয়ে দেবে। দেখো না মানুষের ভাগ্য কখন কোথায় নিয়ে যায়।
হয়তো তোমাকে বাড়ি থেকে চলে আসতে হয়েছে, এটা ভালো কিছুর জন্যই। তাই যেটা হয়েছিল আর যেটা হয়েছে তার জন্য দুঃখ করো না। যেটা সামনে আসছে তাকে তুমি সাদরে গ্রহণ করো। দেখবে খুব তাড়াতাড়ি তুমি তোমার সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে। আর যারা তোমাকে অপমান করেছে, অবহেলা করেছে, তারাও একদিন আফসোস করবে। আজাদের কথা শুনে রৌনকের ভালো লাগে। সে কিছু বলতে পারে না। সে তার সাথে তার বাড়ি যাবার সিদ্ধান্ত নেয়। তাছাড়া কোনো উপায় নেই। সে ভেবেছিল ছোট মামার কাছে যাবে, কিন্তু ওর কাছে অত টাকা নেই। মামা মুম্বাই থাকে। অনেকবার যেতে বলেছে, রৌনকের কখনো যাওয়া হয়নি। এবার যদি নেভিতে সুযোগ আসে, সে সব জায়গায় ঘুরবে। এইদিকে রৌনকের বড় আপু মিতালি তার মাকে গিয়ে বলল, মা, রৌনককে কোথাও দেখতে পাচ্ছি না। ও কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল? মিতালির কথা হাসিনা বেগম কিছু বলল না। তখন মিতালি তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি কিছু কথা বলছো না কেন? তোমার রৌনককে এইভাবে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলা উচিত হয়নি। আমাদের কিছু ভুল হচ্ছে মা। মিতালির কথা হাসিনা বেগম কাঁদতে কাঁদতে বলল, আমি সব জানি, কিন্তু আমার তো কিছু করার নেই। ফৌজি আপু আমার এত বড় ক্ষতি করবে আমি সেটা ভাবতেও পারিনি। কবে কি বলেছি ও সেটা এখনো মনে রেখেছে আর তার প্রতিশোধ নিচ্ছে। আমার প্রথম ভুল আমার চাচাতো বোন ফৌজিকে বিশ্বাস করা। ওকে বিশ্বাস করে যেদিন আমি তোকে সাজিদের হাতে তুলে দিয়েছি, সেদিন থেকে আমার সংসারের অমঙ্গল শুরু হয়ে গেছে। তারপর তামিম যেদিন বলল ও নিধিকে বিয়ে করবে, সাজিদ নাকি নিধির সাথে তামিমের পরিচয় করিয়ে দিয়েছে, তখনই আমি বুঝতে পেরেছি আর আমি আমার সংসারকে ধরে রাখতে পারবো না, সব শেষ হয়ে যাবে। তার চেয়ে ভালো রনক এখন থেকে চলে গেছে। ও থাকলে ওকে আরও কষ্ট দেবে, যা আমি মা হয়ে সহ্য করতে পারবো না। তারপর হাসিনা বেগম মিতালিকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই সুখী নেই। সাজিদ আর যাই হোক, ও কখনো ভালো স্বামী হতে পারে না। তুই আর কতদিন নীরবে এসব যন্ত্রণা সহ্য করবি? 2 বছর বিয়ে হয়েছে, তুই কিছু না বললে আমি সব বুঝতে পারি। মায়ের কথা শুনে মিতালির চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সেও জানে সেও সুখে নেই, তবে চেষ্টা করছে মানিয়ে নিচ্ছে, যাতে একটু ভালো থাকতে পারে সে। তবু মায়ের কাছে সে কিছু বলল না, শুধু বলল, আমার মনে হচ্ছে রাইসা বলে মেয়েটা মিথ্যে বলছে। কেউ তো রাইসাকে দিয়ে এইসব কাজ করিয়েছে। রাইসা বাচ্চা মেয়ে, এতে ওর কোথাও দোষ নেই। তারপর কিছুক্ষণ থেমে মিতালি বলল, কিছু তো একটা মা আছে যেটা আমাদের চোখে ধরা পড়ছে না। মেয়ের কথা হাসিনা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, আমি কিছু বুঝতে পারছি না। সব কিছু যেন কী রকম মনে হচ্ছে আমার। এখন মাথা ঘুরছে, আমি একটু ঘুমাবো, তুই এখন যা। এদিকে প্ল্যান সাকসেস হয়েছে। খুব খুশি হয়ে ফৌজি বেগম বলল, আমি যা চেয়েছি ঠিক সেটাই হলো নিধি, তোকে চিন্তা করতে হবে না। এবার কাজ শুধু তামিমের সঙ্গে মিথ্যা অভিনয় কর। হাসিনার জন্য আমাকে ও আমার স্বামীকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। এর জন্য আমি বাপের বাড়িতে যেতে পারি না। আমি ওকে সুখে থাকতে দেব না, ওর সংসারটা শেষ করে দেব। আন্টি, তবে রাইসা আমার কথা মতো ভালো কাজ করেছে। ওই রৌনক বলে ছেলেটাকে আমি এমনিতেই সহ্য করতে পারি না। তাছাড়া শুনেছি ওই ছেলেটা আমাকে বিয়ে করার জন্য ওর ভাইয়াকে বারণ করেছিল। ও আমাকে আর সাজিদকে একদিন কফি শপে দেখেছিল। ও বাড়িতে গিয়ে তামিমকে কথাটা বলে। তামিম আমায় জিজ্ঞাসা করেছিল, আমি বললাম সাজিদ ভাইয়া আমার ভাইয়া হয়, আমার ভাইয়ার বন্ধু, আর তুমি আমাকে সন্দেহ করছো? তারপর তামিম আমার কাছে ক্ষমা চায় যে তার ভুল হয়ে গেছে। তখন আমি সন্দেহ করি ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আমার কাজকে সফল করতে পারবো না। তাই যেইভাবেই হোক ওই ছেলেকে বাড়ি থেকে তাড়াবই। হাসিনার কলিজাকে হাসিনার থেকে দূর করে দিয়েছি। আস্তে আস্তে ওর বড় ছেলে আর এই মিতালিকে তাড়াতে হবে। তারপর আমি দেখব হাসিনার চোখের জল আর ওর আর্তনাদ। ওর জন্য আমি আমার বাবা মার কবরও কোনোদিন গিয়ে মাটি দিতে পারিনি। ফৌজি বেগমের পুরনো রাগ ছিল হাসিনা বেগমের উপর। তার প্রতিশোধ নিতে চেয়েছিল, আর আজকে সেটা সফল হতে চলেছে। হাসিনা বেগমের চাচাতো বোন হলেও ফৌজি বেগম হাসিনা বেগমকে সহ্য করতে পারে না। তার স্বামী মতিন হাসিনা বেগমকে খুবই ভালোবাসত। মতিন ইসলাম কর্মঠ ও সাহসী একটা যুবক ছিল।
পরিশ্রম করে ইলেকট্রনিক্সের দোকান করেছিল, দোকানটা ভালোই চলে। সংসারের প্রতি দায়িত্ব ছিল প্রচুর, আর হাসিনা বেগম তার উপযুক্ত সহধর্মিণী ছিল। 3 ছেলে মেয়ে নিয়ে তারা ভালোই ছিল। হাসিনার থেকে ফৌজি বেগম 3 বছরের বড় ছিল। ফৌজি বেগম যখন অন্তঃসত্ত্বা, সেই সময় ফৌজি বেগম খুব অসুস্থ হয়ে পড়ে, আর হাসিনা তার আপুর বাড়ি গিয়ে তার সেবা করছিল। ফৌজির স্বামী আক্তার হাসানের স্বভাব ভালো ছিল না, যে নানাভাবে হাসিনাকে বিরক্ত করত, যা হাসিনার পছন্দ ছিল না। সে কিছুদিন থাকার পর বাড়ি ফিরে যায়। বাড়ির লোকের কাছে কিছু না বললেও তার মায়ের কাছে বিষয়টা বলে। তার মা মেয়ে সম্মানের কথা ভেবে চুপ করে থাকে, কিন্তু ওর বাবা বিষয়টা জেনে যায়। সে আক্তার হোসেনকে আর ফৌজি বেগমকে নানা রকম কথা শোনায়, যা ফৌজি বেগমের ইগোতে লাগে। এমনকি বাড়িতে মেয়েকে খারাপ কথা বলে। ফৌজি বেগমের বাবা মা আক্তার হোসেনকে সাথে নিয়ে তার বাপের বাড়ি আসতে নিষেধ করে। ফৌজি বেগম তার স্বামীকে খুব ভালোবাসত। স্বামীর অপমান সে হজম করতে পারেনি। আক্তার হোসেন ও ফৌজি বেগমকে কোনোদিনও বাপের বাড়ি যেতে দেয়নি, যার ফলে ফৌজি বেগমের একটা রাগ ছিল হাসিনার উপর। আক্তার হোসেন মারা গেলেই হাসিনা এমনকি তার বাপের বাড়িও যায়নি। কিন্তু হাসিনা বেগমের স্বামী হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার খবর পেয়ে ফৌজি বেগম তাদের বাড়িতে দেখতে আসে। তাই পুরনো শত্রুতা ভুলে হাসিনা বেগম ফৌজি বেগমের সাথে আবার মেলামেশা শুরু করে দেয়। ফৌজি বেগম হাসিনাদের বাড়ি আসে, আর মিতালিকে তার পছন্দ হয়। সে বলে তার ছেলে সাজিদের সাথে বিয়ে দিতে চায়। সাজিদকে দেখে হাসিনার ভালো লেগে যায়। সাজিদ সিভিল ইঞ্জিনিয়ারের ভালো বেতন পায়, দেখতে শুনতে ভালো। ফৌজি বেগমের উপর যে রাগ ছিল সেটাও অনেক আগেই হাসিনা বেগম ভুলে গেছে, কারণ আক্তার হোসেন অনেকদিন আগেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তাই সবকিছু ভুলে সে রাজি হয়ে যায় সাজিদের সাথে মিতালির বিয়ে দিতে। পুরনো সম্পর্কটা আবার নতুন করে জোড়া লাগবে। রাইসা বাড়িতে এলে তার বোন নিশা বলল, কি রে আপু, বিয়ে বাড়ি কেমন কাটলো? ভালো, খুবই ভালো। জানিস নিশা, নিধি আপু আমাকে মায়ের চিকিৎসার জন্য 5,000 টাকা দিয়েছে। আপুর কথা শুনে নিশা বলল, 5,000 টাকা দিয়েছে? আপুর কি একটা কাজ করে দেওয়ার কথা ছিল, করে দিয়েছিস বলে? হ্যাঁ রে নিশা। কি কাজ আপু? তোকে বলা যাবে না, তবে কাজটা করতে আমার ভালো লাগেনি। ছেলেটা খুব ভালো ছিল রে, আমার সাথে কি সুন্দর কথা বলছিল। শুধু মা অসুস্থ বলে টাকার দরকার, তাই বাধ্য হয়ে কাজটা করেছি। আপুর কথা ছোট নিশা কিছু বুঝতে পারে না। সে জানে মা অসুস্থ, মাকে চিকিৎসা করাতে হবে। আপু টাকা জোগাড় করে ফেলেছে, তাই সে আর কিছু নিয়ে মাথা ঘামাতে চায় না। রায়শাকে নিধি বলেছিল তাকে 5,000 টাকা দেবে, যদিও এই বাড়ির ছোট ছেলেকে এই কথা বলতে পারে। রায়শা সরল মেয়ে, কদিন ধরে মায়ের শরীর খারাপ, ডাক্তার কিছু টেস্ট করতে বলেছে, টাকার জন্য করতে পারেনি। এদিকে তার বাবা যে মিলে কাজ করত তা বন্ধ হয়ে গেছে। তার বাবার হাতে এখন টাকা নেই, তাই সে নিধির কথায় রাজি হয়ে যায়। সাজি তার নিধি মিলে প্ল্যানটা করে, যেভাবেই হোক রৌনককে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আর তার কথা মতো ওরা রাইসাকে বলির পাঠা করে। রাইসার বয়স মাত্র 13 বছর, সে ক্লাস 7-এ পড়ে। ছোট বোন নিশার বয়স 10 বছর। খুবই অভাবের সংসার, তাই 2 মাসের বাড়ি ভাড়া বাকি আছে, সেও দিতে পারছে না। নিধি ওদের পারিবারিক সমস্যা সবটাই জানতো, তাই সে সুযোগটাকে কাজে লাগানো। এদিকে বাবার সাথে এক অপরিচিত ছেলেকে দেখে আজাদের ছেলে সিফাত জিজ্ঞাসা করলো, বাবা, এই ছেলেটা কে তোমার সাথে? সিফাতের কথা শুনে আজাদ বলল, এর নাম রৌনক। এ তোর একটা ছোট ভাই, বন্ধুও ভাবতে পারিস। বাবার কথা কিছু বুঝতে না পেরে সিফাত বলল, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি খুলে বলো বাবা। আসলে আজকে লঞ্চ করে একটু বেনুবন গিয়েছিলাম, আর এর সাথে আমার ফেরিঘাটে আলাপ। দেখলাম অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে। প্রায় 2 ঘন্টা ধরে ওকে আমি নোটিশ করেছিলাম। যখন লঞ্চ ছাড়ার মুখে আমি ওকে বললাম, তুমি যাবে না? ও একটু অন্যমনস্ক ছিল, তারপর বলল, হ্যাঁ যাব। তো তারপর লঞ্চে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই লঞ্চের ইঞ্জিনে আগুন লাগলো। তারপর আজাদ আর কি কি ঘটেছিল সব কথা সিফাতকে খুলে বলে। এমনকি রৌনক ITI পড়ছে সেটাও বলে। আজাদের মুখ থেকে রৌনকের বিষয়ে সব কথা শোনার পর সিফাত বলল, তাই? এ তো খুব ভালো কথা। আমাদের লাইনে যদি কাজ করতে চাইলে তাহলে ITI থাকলে সুবিধা হবে। সিফাতের কথা শুনে রৌনক কিছু বলে না। আজাদ বলল, ঠিক আছে, তুই তাহলে তোর সেই স্যারের সাথে ওকে যোগাযোগ করিয়ে দে। ওর ইচ্ছা আছে নেভিতে কাজ করার। ঠিক আছে, আমি আজকে রাতে স্যারকে ফোন করব। এখানে এখন রেকমেন্ড হচ্ছে। সিফাতের কথা শুনে রৌনক বলল, আমি শুনেছি নেভিতে যারা চাকরি করে তাদের বেশিরভাগ সময় জলে ও জাহাজে থাকতে হয়। তার মানে তুমিও সারাদিন ওই জলেতেই কেটে যায়? রৌনকের কথা শুনে সিফাত হাসতে হাসতে বলল,
হ্যাঁ, অসুবিধা কি? সবাই থাকে, আমিও থাকি। আমি তো জিনিসটাকে এক নজর করি। আমার তো কিছু কষ্ট হয় না। মাসের পর মাস আমরা জলের মধ্যেই থাকি। ও তাই বুঝি। তাহলে তুমি ছুটি কেমন পাও? আমাদের ছুটি কমই থাকে, আর কাজ করতে করতে সবাই তো বন্ধুর মতো হয়ে যায়, তাই সমস্যা হয় না। আমি এসেছিলাম 1 মাসের ছুটি নিয়ে, এবার গিয়ে আমি জয়েন করব। আর এখন আমি কোচিতে আছি, আর ওখানে আমি 6 মাস থাকবো, তারপর আবার কোথায় পাঠায়। তারপর কিছুক্ষণ থেমে সিফাত বলল, তোমার যদি নেভিতে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি তার সাথে দেখা করবে। আমি এমনিতেই স্যারকে ফোন করে তোমার বিষয়ে কথা বলবো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সাহসী, আশা করি তুমি পারবে। আমি তো এখন বাড়িতে আছি, যদি সেই রকম হয় আমি তোমায় নিয়ে যাব। এই ব্যক্তির সাথে আমার অনেক দিন দেখা হয়নি। সিফাতের বাবা আজাদ চৌধুরী ব্যবসা করে, তার এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে সিফাত নেভিতে কাজ করে, খুব সুখের সংসার। রৌনককে দেখে সিফাতের মা আঞ্জু বেগমের খুব ভালো লেগে যায়। সিফাতের মা আঞ্জু বেগম রৌনককে জড়িয়ে ধরে আর বলে, শুনলাম তোমার আঙ্কেলের মুখ থেকে তোমার সব ঘটনা। তবে তুমি চিন্তা করবে না, তোমার কোনো ভয় নেই। আজকে থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে, তোমাকে কেউ কিছু বলবে না। সিফাতের মায়ের কথা শুনে রৌনকের মায়ের কথা খুব মনে পড়ে। তাকেও তার মা কত ভালোবাসতো, অথচ আজকে সামান্য কারণে তার মা তাকে ভুল বুঝলো, এমনকি বাড়ি থেকে তাড়িয়ে দিল। এসব নানা চিন্তা করতে করতে তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রৌনককে উদ্দেশ্য করে আঞ্জু বেগম বলল, কি হলো বাবা, কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছে? জানো বাবা, আজ 2 বছর ছেড়ে আমার কাছ থেকে দূরে। আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। ওদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের মতো মায়েদের ত্যাগ তো করতেই হবে। তা না হলে তোমাদের মতো ছেলেরা এগিয়ে যাবে কি করে? আঞ্জু বেগমের কথায় রৌনক কিছু বলল না। আঞ্জু বেগম বলল, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আর সিফাত যেটা বলল, যদি তুমি নেভিতে কাজ করতে চাও তাহলে যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানাতেই দেখা করবে। ওই ভদ্রলোক আমার খালাতো ভাই হয়, খুবই ভালো মানুষ। আমাদের সিফাতকেও যোগাযোগ করিয়ে দিয়েছে। তুমি কালকেই দেখা করো। সিফাতদের পরিবারকে রৌনকের খুব ভালো লেগে যায়। সিফাত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নেভিতে চান্স পেয়ে যায়। তারপর আঞ্জু বেগম রৌনককে সান্ত্বনা দিয়ে বলল, আমার মনে হয় কেউ ষড়যন্ত্র করে তোমাকে ফাঁসিয়েছে। যেই মেয়েটা তোমার সাথে এরকম করলো তাকে তুমি চিনতে রৌনক? না আন্টি, মেয়েটাকে আমি চিনি না। ভাইয়ার বিয়েতে প্রথম দেখেছিলাম। তাছাড়া যার সাথে ভাইয়ার বিয়ে হয়েছে সে আমার দুলা ভাইয়ার বন্ধুর বোন। বিয়ে বাড়িতে এক গাদা লোকের মাঝে ভাই আমাকে মারধর করলো, মা আমাকে অপমান করলো। খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম। এই মা আর ভাইয়া ছিল আমার জীবনের সব কিছু, কিন্তু তারা যখন আমাকে অপমান করলো আমার খুব কষ্ট হলো। এমনকি আমার আপু, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, সেও নীরবে সবকিছু দেখলো, একটা কথাও বলল না। কি দোষ করেছিলাম আল্লাহ? কেন আমাকে কষ্ট দিচ্ছে? আমার এক মামা, সে আমাকে খুব ভালোবাসে। মামা মুম্বাইয়ে থাকে। আমি ভেবেছিলাম ওখানে চলে যাব, কিন্তু আমার কাছে মাত্র 200 টাকা। এসব নিয়ে যখন চিন্তা করছিলাম তখনই আঙ্কেলের সাথে আমার পরিচয় হয়। আমাকে উদাসীন দেখে আঙ্কেল জিজ্ঞাসা করে, তারপর আমি ওনাকে সমস্ত কথা খুলে বলি। রৌনকের কথা শুনে আঞ্জু বেগম বলল, সিফাতের মতো তুমিও তো আমার একটা ছেলে। তুমি চিন্তা করো না, তুমি এখন কিছুদিন আমাদের বাড়িতে থাকবে, তারপর ওখান থেকেই সিফাত তোমাকে যে ঠিকানা করিয়েছে সে ঠিকানায় দেখা করো। যদি তোমার কাজ হয়ে যায় তখন আর সমস্যা হবে না। এখন নেভিতে ছেলে নিচ্ছে, তাই তুমি চেষ্টা করো। আর তুমি আমার বাড়িতে নিরাপদে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, তোমায় কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আন্টি, রৌনককে কিছু বলতে না দিয়ে আঞ্জু বেগম বলল, কোনো কথা নয়, তুমি তো আমাকে আন্টি বলে ডেকেছো। আন্টি মানে তোমার এক মা। তারপর আঞ্জু বেগম কাজের মেয়েকে নির্দেশ দেয় রৌনককে একটা রুমে নিয়ে যেতে।
সিফাতের সাথে রৌনকের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তার 2 দিন পর সিফাত রৌনককে নিয়ে সেই ঠিকানায় যায়। জায়গাটা খিদিরপুর, যেখানে জাহাজ থেকে পণ্য নামানো হয়। সেখানে সেই ব্যক্তির অফিস আছে। সেই ব্যক্তির নাম সাদ্দাম আহমেদ। সিফাত পারমিশন নিয়ে ভেতরে ঢুকলো। সাদ্দাম ওকে বসতে বলল। সাদ্দামের বয়স 32 বছর, খিদিরপুরের ডকের সুপারভাইজার। রৌনককে দেখে সাদ্দাম সিফাতকে বলল, হ্যাঁ সিফাত বল, হঠাৎ কি মনে করে? সেদিন ফোন করেছিলি কিন্তু আমি ব্যস্ত থাকায় তুলতে পারিনি। যাই হোক, এসেছো যখন ভালো হয়েছে। আজ অনেক দিন পর তোমাকে দেখেছি, ভুলেই তো গেছো। সাদ্দাম আহমেদের কথা শুনে সিফাত বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর তোমার পাশে এই ছেলেটাকে? তারপর সিফাত রৌনককে দেখে বলল, স্যার ও আমার নিজের ছোট ভাই। সিফাতের কথা বুঝতে না পেরে সাদ্দাম আহমেদ বলল, আমি তোমার মাকে চিনি, আমাদের সম্পর্কে আত্মীয়। আমি যতটা জানি তুমি বাবা মার একমাত্র সন্তান। তোমার এক আপু, তাও বিয়ে হয়ে গেছে। তাহলে তোমার নিজের ছোট ভাই হলো কি করে? সাদ্দাম আহমেদের কথা শুনে সিফাত হাসতে হাসতে বলল, সবসময় রক্তের সম্পর্ক থাকলেই তবেই সম্পর্ক হবে, তা না হলে হবে না। তা কেন হবে? অনেক সময় নিজের লোকের থেকেও অপরিচিত লোকেরা অনেক সময় প্রিয় হয়ে ওঠে। তা এখন ওসব কথা ছাড়ো, বলো কেন এসেছো, আর তোমার কাজ কেমন চলছে? কাজ ভালোই হচ্ছে স্যার। বলছিলাম এখন এই লাইনে কোনো রিকমেন্ড হচ্ছে না। ফর্ম বেরিয়েছে, সবাই ফর্ম ফিল আপ করেছে, খুব তাড়াতাড়ি লোক নেওয়া হবে। তারপর সিফাত রৌনককে দেখিয়ে বলে, স্যার এর নাম রৌনক ইসলাম। গত 2 দিন আগে বাবা এটা কাজে বেনুবন গিয়েছিল, আর এর সাথে ফেরিঘাটে আলাপ ও সেই লঞ্চে উঠেছিল। হঠাৎ লঞ্চে আগুন লেগে যাত্রীরা ভয় পেয়ে গিয়েছিল। রৌনক খুব বুদ্ধির সাথে ইঞ্জিনিয়ারের আগুন বন্ধ করে এই আইন করেছে। যদি এখনও কমপ্লিট করতে পারেনি, তবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ওর টেকনিক্যাল লাইন খুব ভালো, আর ওর খুব ইচ্ছা নেভিতে জব করবে। তাই বলেছিলাম স্যার, তাহলে যদি ফর্ম ফিল আপ করবে। সিফাতের কথা শুনে সাদ্দাম আহমেদ বলল, হ্যাঁ অবশ্যই, এত দেরি কেন করছো? আইটিআই যখন ট্রেনিং দিচ্ছে, আর ইলেকট্রনিক বিষয়ে ভালো জ্ঞান আছে, এই ছেলে তো আগে চান্স পাবে। অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, আবেদন করে দিতে পারো। তারপর সাদ্দাম আহমেদ রৌনককে উদ্দেশ্য করে বলল, রৌনক রাইট? সাদ্দাম আহমেদের কথা শুনে রৌনক বলল, হ্যাঁ স্যার। দেরি করো না, খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলো। আর তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট সার্টিফিকেট দরকার আছে। আর আইটিআই এডুকেশনাল ট্রেনিংগুলো তোমার নেওয়া আছে, সেই সার্টিফিকেটগুলো অবশ্যই জমা দেবে। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করলেন। আমাকে আজ পর্যন্ত কেউ ধন্যবাদ দেয় না, সবাই স্বার্থপরের মতন মুখ ফিরিয়ে নেয়। যেমন তোমার বন্ধু যখন জবটা পারেনি, তখন আমাকে কত ফোন করতো, এখন আর ফোনই করে না। তবে এখানে আমার কোনো দুঃখ নেই, আমি কিছুই করি না, শুধু লোককে সুপারিশ করি, যে যার ভাগ্যে আর মেধা নিয়ে এগিয়ে যায়। আমি উপলক্ষ মাত্র, তবে আমি নিশ্চিত তুমি জবটা অবশ্যই পাবে। রৌনকের পাশে বসে সিফাত মজা করে বলল, ঠিক আছে স্যার, আমি যখন বিয়ে করব তখন আপনাকেও আপনার পরিবারকে দাওয়াত করব। সিফাত বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? এই সবে ভালো লাগা শুরু করেছে, এখনো ভালোবাসা হয়নি। আগে হোক, তারপর দেখা যাবে। এখনো 5 বছর অপেক্ষা করতে হবে। এ তো সবে 21 বছর বয়স, 26-এর আগে আগে বিয়ে করছি না। সিফাতের কথা শুনে রৌনক, সাদ্দাম আহমেদ সকলেই হেসে ওঠে। তারপর সাদ্দাম বলে, আর কদিন ছুটিতে আসো সিফাত? আর মাত্র 10 দিন, 1 মাসের ছুটিতে এসেছিলাম। মায়ের আদর খেতে খেতে 20 দিন চলে গেল। এইসব জায়গায় ছুটি এরকমই। ওরা আরো কিছুক্ষণ কথা বলে তারপর উঠে পড়ে। রৌনক সিফাতকে বলল, ভাইয়া তুমি কি মজা করতে পারো? শুধু আমি নয় স্যার, খুব মজার মানুষ। আমরা তো একসাথে জাহাজে থাকি, এভাবে আমরা সকল সহকর্মীদের সাথে মজা করি। সবাই পরিবারকে ছেড়ে যায়, তাই একটু কষ্ট হয়। আমার একসাথে থাকতে থাকতে হাসি ঠাট্টা করতে করতে মনটা অনেকটাই ভালো থাকে। জানো, রৌনক স্যার খুব হাসি খুশি থাকে ঠিকই, কিন্তু দাম্পত্য জীবনে সুখী নয়। ওর মিসেস একটা 2 বছরের বাচ্চাকে রেখে অন্য একজনের সাথে বাড়ি থেকে চলে গেছে।
স্যার অনেক খুঁজেছে কিন্তু পায়নি। পরে খবর পেয়েছি সে নাকি আবার বিয়ে করে মালয়েশিয়ায় আছে। স্যার এখন বিয়ে করেনি, একাই বাচ্চাকে মানুষ করছে। স্যারের মাও খুব ভালো মানুষ, অনেকবার স্যারকে বিয়ের কথা বলেছে কিন্তু স্যার রাজি হয়নি। বলেছে একবার যখন সুখ হলো না আর সে দ্বিতীয়বার বিয়ে করবে না। বাচ্চা মেয়েটাকে নিয়ে আছে, বাচ্চাটা এখন 6 বছর বয়স। আমার মায়ের দূর সম্পর্কে খালাতো ভাই হয়, কিন্তু আমি ওনাকে মামা বলি না, স্যার বলি। এদিকে নিধির আচরণে হাসিনা বেগম খুবই বিরক্ত। সে বুঝতে পারছে কিছু একটা ঘটছে। সাজিদ নিয়মিত বাড়িতে আসে। তামিম দুপুরে বাড়িতে এলে হাসিনা বেগম বলে, তামিম, নিধির আচরণ আমার ভালো ঠেকছে নয়। এই তো সবে কদিন বিয়ে হয়েছে, এখনই নিজের মর্জি মতো চলছে। আমার তো কোনো কথা শুনেই না। কালকে সাজিদের সাথে কোথায় ঘুরতে চলে গেল, আমাকে বলার প্রয়োজন মনে করলো না। মায়ের কথা শুনে তামিমের মনটা খারাপ হয়ে গেল। সে বলল, মা, তুমি কিছু বলো, নিধি শুনলে অশান্তি করবে। আমার অশান্তি ভালো লাগে না মা। তা বলে তুই নিধিকে কিছু বলবি না? মায়ের কথা তামিম কোনো উত্তর দেয় না। তামিম প্রসঙ্গ পাল্টে মাকে বলে, মা, তোমার কাছে 10,000 টাকা আছে? কেন, কি করবি? নিধি বলছিল শপিং করতে যাবে, ওর দরকার আছে। আসলে এখন মার্কেট ভালো যাচ্ছে না, আমার হাতে তেমন টাকা নেই, তাই বলছিলাম আর কি। এই তো সবে তোদের বিয়ে হলো, এখন তো অনেক গিফট পেয়েছিস, আবার নতুন করে কেন শপিং করতে হবে? হাসিনা বেগমের কথা শুনে রুমের ভেতর থেকে নিধি বেরিয়ে আসার বলে, ওইসব গিফটের জিনিস কে পরবে? সব সস্তা 2 টাকার জিনিস আমি পরি না। আমাদের বাড়ির কাজের মেয়ে ওইসব পরে না। নিধির কথায় হাসিনা বেগম কিছু বলবে কি, তার আগে তামিম তার মাকে বলে, মা, ইলেকট্রনিকের মালপত্র কেনার জন্য আমি তোমাকে কিছুদিন আগে 40,000 টাকা দিয়েছিলাম, ওর থেকে তো তুমি 10,000 টাকা দাও। হাসিনা বেগম শুধু ছেলের মুখের দিকে তাকায় আর কিছু না বলে রুমের আলমারি থেকে 10,000 টাকা বের করে নিধিকে দেয়। রাতের বেলা হাসিনা বেগম তার চাচাতো আপু ফৌজি বেগমকে ফোন করে। ফৌজি বেগম তখন টিভিতে বসে সিরিয়াল দেখছিল। দুবার বাজার পর রিসিভ করে আর বলে, আমাকে কি করতে ফোন করেছিস? মেয়ের খবর যদি জানার ইচ্ছে থাকে তা মেয়েকে ফোনটা করতে পারিস। ফৌজি বেগমের কথা হাসিনা বেগম বলল, দরকার তোমার সাথে, মেয়ের সাথে নয়, তাই ফোন তোমাকে করেছি। যখন মেয়ের সাথে দরকার পড়বে তখন নিশ্চয়ই মেয়েকে ফোন করব। হাসিনা বেগমের কথায় ফৌজি বেগম বিরক্ত হয় আর বলে, বলে ফেল আর আমাকে উদ্ধার কর। আপা, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? তুই মনে করে দেখ কি ক্ষতি করেছিলি। আপা, অত পুরনো কথা তুমি মনে রেখেছো? তাছাড়া তোমার স্বামী ভালো চরিত্রের লোক ছিল না। তবু সে আমার স্বামী ছিল, আর তোর সাথে এমন কিছু খারাপ ব্যবহার করিনি, শুধু মজা করেছিল। দুলাভাই হতো তাই মজা করেছিল। আর তুই কি করলি? আমার বাপের বাড়ি যাওয়ার পথটাও বন্ধ করে দিলি। কথাটা যদি মজা করে বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু ওটা মজা ছিল না। তুই তো খুব ভালো মানুষ ছিলিস, তাই বেছে বেছে তোকে খারাপ কথা বলেছিল আমার স্বামী। দুনিয়ায় আর কোনো মেয়ে ছিল না। তুই যেমন আমার বাপের বাড়ি থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিলিস, আমিও তাই তোর সন্তানদের তোর থেকে দূর করে দিচ্ছি। আমি তোকে ভালো থাকতে দেব না। এই তো সবে শুরু, তোর এখনো অনেক দেখার বাকি আছে, শুধু অপেক্ষা কর। কথাটা বলে ফৌজি বেগম ফোনটা কেটে দেয়। হাসিনা বেগম নীরবে কয়েক ফোঁটা জল ফেলে। সে কি দোষ করেছিল? তার দুলাভাই সত্যি ভালো ছিল না, তাই তো তার মাকে কথাটা বলেছিল। সেই রাগে এতদিন পর ফৌজি বেগম এইভাবে প্রতিশোধ নিতে পারলো। সারা রাত হাসিনা বেগম ঘুমোতে পারে না। সকালবেলা সে তামিমকে ডেকে পাঠায়। তামিম মায়ের রুমে আসে আর বলে, মা, তুমি আমায় ডেকেছিলে? ভাবছি তোমার মামার বাড়ি যাব, ওখানে কিছুদিন থাকবো। এতদিন তো কোথায় যেতে পেতাম না, এখন তো নিধি আসছে, তাহলে আর অসুবিধা হবে না। মায়ের কথায় তামিম কিছু বলে না। হাসিনা বেগম পুনরায় বলল, কদিন ধরে তোর বড় মামার জন্য মনটা কেমন করছে? বিয়ে বাড়িতে তোর মামা তো এলো না, কত করে বললাম। ঠিক আছে মা, তুমি যখন যেতে চাইছো তাহলে ঘুরে এসো। আমি তাহলে কালকে তোমাকে মামার বাড়িতে রেখে আসবো। আর তুমি বেশি দিন থাকবে না মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিছুদিনের মধ্যেই তুমি চলে আসবে।
এদিকে রৌনক চিন্তা করতে থাকে, সে তো তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে এসেছে, তার তো কোনো ডকুমেন্ট আনা হয়নি, তাহলে এখন কি হবে? তাকে চিন্তিত দেখে সিফাতের মা আঞ্জু বেগম জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, মন খারাপ কেন? আসলে আন্টি, আমি তো তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে এসেছি, তাই আমার ডকুমেন্টগুলো কিছু আনতে পারিনি, কিন্তু এখানে চাকরির ক্ষেত্রে ওগুলো আগে দরকার। আজকে আমি সিফাত ভাইয়ের সাথে সেই ভদ্রলোকের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওই ভদ্রলোক ডকুমেন্ট জমা দিতে বলেছে, তাই আমি ভাবছিলাম কি করে ওই ডকুমেন্টসগুলো নিয়ে আসবো। রৌনকের কথা শুনে আঞ্জু বেগম বলল, এতে মন খারাপ করার কি আছে? তুমি বাড়িতে ফোন করো, তুমি বলবে আমি একটা কাজ পেয়ে গেছি, তাই ডকুমেন্টগুলো আমার দরকার। ডকুমেন্টগুলো কোথায় আছে তোমার বাড়ির লোক জানে তো? বাড়ির লোক বলতে আমার আপু সব জানে। আপুকে ফোন করে বলো। তাছাড়া তোমার আপু তো তোমায় কিছু বলেনি, তুমি আপুর নাম্বার জানো তো? আমি ফোন দিচ্ছি, তুমি আপুর সাথে কথা বলো, আর বলো বাড়িতে কিছু না বলে ডকুমেন্টগুলো যেন তোমাকে পাঠিয়ে দেয়। ঠিক আছে আন্টি, আমি দেখছি। এদিকে মিতালির মন খারাপ, ছোট ভাই বাড়ি ছেড়ে চলে গেছে, তার কিছু ভালো লাগছে না। আজ 2 বছর তার সাথে সাজিদের বিয়ে হয়েছে, সম্পর্কটা অগোছালো, সে এখনো সাজিদকে বুঝে উঠতে পারেনি। এরকম নানা রকম চিন্তা যখন করছে, ঠিক তখন তার ফোনটা বেজে ওঠে। তাকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে। সেই ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠস্বর শোনা যায়। মিতালির মনটা আনন্দে ভরে ওঠে, সে কিছুটা উত্তেজিত হয়ে বলল, ভাই তুই কেমন আছিস রে রৌনক? আপুর কণ্ঠ শুনে রৌনক কিছুক্ষণ কথা বলতে পারে না, তারপর সে বলে, আমি ভালো নেই আপু, কেন আমাদের সাথে এরকম হলো? রৌনকের কথা শুনে মিতালি কেঁদে ফেললো আর কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না রে ভাই, আমি কিচ্ছু জানি না, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। রৌনক দেখলো তার আপু কান্নাকাটি করছে, সে তাকে শান্ত করার জন্য বলল, আপু, মা ভাইয়া ওরা কেমন আছে? তোকে ছেড়ে সবাই কি করে ভালো থাকবে বল? তুই যে আমাদের কলিজা। তুই কোথায় আছিস ভাই? আছি এক জায়গায়, এরা খুব ভালো মানুষ। তারপর রৌনক তার আপুকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে তার আপু বলল, এ তো খুব ভালো কথা। তোরও তো ছোট থেকে ইচ্ছা ছিল নেভিতে চাকরি করবি, জলে জলে ঘুরবি। তুই তো বলতিস, তাহলে এই সুযোগ হাতছাড়া করিস না। সুযোগ যখন এসেই গেছে তাকে কাজে লাগা। কিন্তু আপু, একটু সমস্যা হচ্ছে। আমি তো তাড়াতাড়ি বাড়ি থেকে চলে এসেছিলাম, আমার ডকুমেন্ট কিছু নিয়ে আসিনি। তুই আমার রুমে গিয়ে আলমারির ভেতর থেকে ওগুলো আনতে পারবি? আমি ফেরিঘাটে যাব, আর তুই যেভাবেই হোক আমাকে পৌঁছে দিবি। আর কেউ যেন কোনোভাবে জানতে না পারে, মা তো আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছে। মা রাগে বলেছে, মায়ের উপর রাগ করিস না। আমি তো জানি তুই চলে যাওয়ার পথে মায়ের কি অবস্থা হয়েছিল। আমি তার পরের দিনই ওই বাড়ি থেকে চলে এসেছি। আমার ওই বাড়িতে থাকতে ভালো লাগে না। যেখানে আমার ছোট ভাই নেই, সেখানে আমি কি করে থাকবো বল? তারপর কিছুক্ষণ দুজনে চুপচাপ। মিতালি বলল, ঠিক আছে, আমি কাল সকালে ওখানে যাব, তোর ডকুমেন্টগুলো নিয়ে আসব। যেভাবে হোক আমি তোকে পৌঁছে দেব। তুই অনেক বড় হ ভাই। আর রাইসা বলে মেয়েটা কত ছোট, ও কি করে তোর নামে এত বদনাম দিতে পারে? আমার কি মনে হয় জানিস, কেউ আছেই পিছনে। আপু, সব ছেড়ে দে, যা হবার হয়েছে। যা হারাবার আমি তো হারিয়েছি, আমি তো আর চাইলে সেগুলো ফিরে পাবো না। তবে আমি যেটা বললাম তুই সেটা করবি। কালকে যেভাবে হোক বিকেল 5টার মধ্যে চলে আসবি। রাতের বেলা সাজিদ বাড়ি এলে মিতালি বলল, কালকে আমি একবার ওই বাড়িতে যাব। কেন? তুমি তো কদিন আগেই বাড়ি থেকে এলে, আবার ওই বাড়িতে যেতে হবে কেন? আসলে রৌনক চলে যাওয়ার পর মা খুব ভেঙে পড়েছে। মায়ের জন্য মনটা কেমন করছে। আমি একবার মাকে দেখতে যাব। কবে ফিরবে? কালকে ফিরে আসতে পারি। তারপরের দিন মিতালি সকালবেলা বাপের বাড়ি যায়। গিয়ে দেখে নিধি তার মাকে নানা রকম কথা শোনাচ্ছে। নিধি বলছে, আপনার ছোট ছেলে এই বাড়িতে যেন জীবনে না আসে। ও যা কাজ করেছে অতি জঘন্য। একটা 13 বছরের ছোট মেয়েও কি ওকে পর্যন্ত ছাড়লো না। মিতালি নিধির সব কথা শুনতে পায়। মিতালি বলল, কে দোষ করেছে আর কে করেনি সময় হলেই সব সামনে আসবে। আকস্মিক মিতালিকে দেখে হাসিনা বেগম বলল, মিতালি, তুই হঠাৎ? হ্যাঁ মা, তোমার জন্য মন কেমন করছিল তাই তোমায় দেখতে এলাম। খুব ভালো করেছিস। আমিও কালকে তোর মামার বাড়ি যাব। কদিন ধরে তোর বড় মামা ফোন করছে, শরীরটা ভালো নেই, তাই ভাবছি কিছুদিনের জন্য ওখানে ঘুরে আসবো। তাই করো মা।
তারপর মিতালি তার মার কাছ থেকে রৌনকের রুমের চাবি চায় আর বলে, মা, রৌনকের রুমের চাবিটা আমাকে দাও। কেন, কি করবি? আমি ওর রুম থেকে ঘুরে আসব। হাসিনা বেগম কিছু না বলে চাবিটা নেয়। মিতালি চাবি খুলে তার ভাইয়ের কথা মতো আলমারি থেকে সমস্ত ডকুমেন্ট ব্যাক করে দুপুরে খাওয়া দাওয়া করে সে তার মাকে বলে, মা, আমি বাড়ি চলে যাব। কদিন ধরে মাথাটা ঘুরছে, তাই ভাবছি একবার ডাক্তারের কাছে যাব। যদি হয়ে যায় তাহলে এখানে আসতে পারি, তাহলে আমি বাড়ি চলে যাব। এই এলি, এরই মধ্যে চলে যাবি? আজকে রাতে থেকে যা, আমি তো কালকে বিকালে তোর মামার বাড়ি যাব। ঠিক আছে মা, ডাক্তার দেখিয়ে যদি আমার হয়ে যায় তাহলে আমি এখানে ফিরে আসতে পারি। আধ ঘন্টা আগেই পৌঁছে গেছে রৌনক। রৌনককে দেখে মিতালি খুব কান্নাকাটি শুরু করে দেয়। রৌনক বলল, আবু কান্নাকাটি করিস না, তুই আমাকে ডকুমেন্টগুলো দে, এগুলো আমার খুব প্রয়োজন। আর তুই ভালো থাকবি, মা ভাইয়াকে দেখবি। আমি তো তোদের জন্য কিছু করতে পারলাম না। আরও কিছুক্ষণ দুই ভাই বোনে কথা বলে রৌনক ডকুমেন্টগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে নেভি চাকরির পরীক্ষায় বসে, খুব তাড়াতাড়ি পেয়েও যায় চাকরি। তার প্রথম পোস্টিং হয় মুম্বাই। রাতের বেলা জাহাজের মধ্যে বসে আছে রৌনক। রৌনককে দেখে তার কলিগ তাহের বলল, কি ব্যাপার, মন খারাপ? কেউ আছে নাকি, না পরিবারের জন্য মন খারাপ করছে? তাহেরের কথায় রৌনক হাসল আর বলল, না, সেরকম কেউ নেই। এখন তো ভাই ছুটি পাবে না, এখন ছুটি পেতে 6 মাস, তবে চাইলে ফোনে কথা বলতে পারো। তাহেরের কথায় রৌনক কিছু বলে না। রৌনক নেভিতে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে কাজ পায়। যেহেতু রৌনকের মাধ্যমিকের পরেই ITI ট্রেনিং নিয়েছিল, তাই তার কোনো সমস্যা হয়নি। অতি সহজে সেই এই ডিপার্টমেন্টে যোগ্য হয়ে ওঠে। হাসিনা বেগম বাপের বাড়িতে গেছে। তার দুই ভাই, একজন মুম্বাই থাকে আর এক ভাই গ্রামের বাড়িতে চাষাবাদ নিয়ে থাকে। তামিম তার কোম্পানির সাথে মিটিং আছে বলে কলকাতা গেছে, একদিন পর ফিরবে। বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ না থাকে নিধি ফোন করে তার প্রেমিক সাজিদকে আর বলে, হ্যালো সাজিদ, কি করছো? কি করব, অফিসে আছি। কেন হঠাৎ ম্যাডামের আমার কথা মনে পড়লো? বাড়িতে কেউ নেই, সেই জন্য বলছিলাম আসতে পারবে? তা তোমার শাশুড়ি মা কোথায়? মন খারাপ, ছোট ছেলে বিরয়ে বুড়ি পাগল হয়ে গেছে, সেজন্য বাপের বাড়ি গেছে। আর তোমার স্বামী কোথায় গেছে? ও বিজনেসের জন্য কলকাতায় গেছে, আজকে আসতে পারবে না, কালকে আসবে বলেছে, সেজন্য তো তোমাকে ফোন করলাম। যথা আজ্ঞা ম্যাডাম, আজকে অফিস থেকে ওখানে চলে যাব। বউকে কি বলবে? বলবো অফিসে কাজ আছে, আজকে বাড়ি ফিরতে পারবো না। তারপর সাজিদ ফোন করে মিতালিকে। মিতালি তখন রান্নাঘরে রান্না করছিল। ইদানিং শরীরটা ওর ভালো নেই, শুধু মাথা ঘোরে, গা গোলায়। তবু শাশুড়ির জন্য রান্না তো করতেই হবে। হঠাৎ ফোনটা বাজছে দেখে সাজিদ ফোন করেছে। মিতালি ফোনটা রিসিভ করে আর বলল, হ্যাঁ বলুন, কেন ফোন করেছেন? আজকে আমি বাড়ি ফিরতে পারবো না, অফিসে কাজের চাপ আছে। হয়তো রাতে এখানে থেকেও যেতে পারি। কাল অফিস করে বাড়ি যাব, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। ঠিক আছে। সাজিদ নিধির কাছে এসে নিধিকে জড়িয়ে ধরে। তামিমের কোম্পানির লোক না আসায় তার মিটিং ক্যান্সেল হয়, তাই সে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। অনেকবার নিধিকে ফোন করেছিল, কিন্তু তার ফোন সুইচ অফ। তাই সে ভাবলো হয়তো কোথাও গেছে। তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে রুমের ভেতর ঢুকতে যায়। খুব খারাপ অবস্থায় সাজিদ নিধিকে দেখে সে মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ে। এদিকে মিতালি তার ভাইয়ের জন্য পায়েস রান্না করেছিল, তাই সে ভাবলো ভাইয়ের জন্য নিয়ে যাবে আর রাতে ওখানেই থাকবে। যেহেতু সাজিদ অফিস থেকে আসতে পারবে না, তাই রাতটা কাটিয়ে তারপরের দিন বাড়ি ফিরবে। কিন্তু বাড়িতে এসে দরজা খোলা দেখে সে ভেতরে ঢোকে আর রুমের বাইরে তামিমকে বসে থাকতে দেখে একটু অবাক হয়ে রুমের ভেতরে ঢোকে। আর সাজিদ আর নিধি দুজনে একে অপরকে জড়িয়ে শুয়ে আছে। তাদের শরীরে কোনো পোশাক ছিল না। মিতালি এই দৃশ্য সহ্য করতে পারে না। সে সাজিদকে তুলে গালে চড় মারে আর বলে, আমার অফিসের এই কাজ ছিল যে তুমি বাড়িতে আসতে পারবে না। ছি সাজিদ, আমি বিশ্বাস করতে পারি না তুমি এতটা নোংরা। আর নিধি, তুমি কেন করলে এই কাজ? আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, কিছু তো একটা ব্যাপার আছে। তোমরা দুজনে আমাদের দুজনকে দুই ভাই বোনের জীবন শেষ করে দিলে। তুমি তো তামিমকে ভালোবাসো, তুমি পারলেই কাজ করতে। মিতালির কথা শুনে নিধি বলল, কে বললো আমি তামিমকে ভালোবাসি? আরে আমি ভালোবাসি সাজিদকে। আজকে নয়, আজকে দীর্ঘ 5 বছরের আমাদের সম্পর্ক। তুই তো মাঝে ঢুকে যত সমস্যা সৃষ্টি করলি। নিধির কথা শুনে তামিম মিতালি দুজনেই অবাক হয়ে গেল। মিতালি বলল, তুমি কি সব বলছো এসব কথা?
হ্যাঁ ঠিকই বলছি, তুমি তো যত গন্ডগোল করে দিলে। আমি সাজিদকে অনেক দিন থেকে ভালোবাসি, আর সাজিদের সাথে বিয়েটা ওর মা দিয়েছে এখানে। ওর মায়ের আর তোমার মায়ের উপর পুরনো একটা রাগ ছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য। আর তোমার ছোটো ভাইকে আমি তাড়িয়ে দিয়েছি, কারণ আমাকে আর সাজিদকেও একদিন কফি শপে দেখেছে, ওর ভাইকে বারণ করেছিল ও যাতে আমাকে বিয়ে না করে। তখন আমি ঠিক করেছি যেভাবেই হোক ওর ভাইকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। তাই আমি রাইসাকে দিয়ে কাজ করাই, তাই সব জানতো না। ওকে আমি কিছু টাকা দেবো বলেছি ওর মায়ের শরীর খারাপের জন্য, তাই ওই কাজ করেছে। নিধির কথা শুনে তামিম উঠে পড়ে। সে নিধিকে বলল, ঠিক আছে, তুমি যদি ওকে ভালোবাসো তাহলে ওকে নিয়ে থাকো, ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স দেবো, তারও আগে আমাকে 10 লাখ টাকা দাও। টাকার অ্যামাউন্ট শুনে তামিম মিতালি দুজনে চমকে যায়। তামিম বলে, 10 লাখ টাকা কেন? এই যে তুমি আমাকে বিয়ে করেছো, সমাজের সামনে আমাকে স্বীকৃতি দিয়েছো, তার দায়িত্ব তোমায় নিতে হবে না? তাই বলছি আমাকে এককালীন 10 লাখ টাকা দাও, আমি তোমার জীবন থেকে চলে যাব, আর কখনোই তোমার জীবনে আসবো না। আর তুমি তো জানো আমার ভাই পুলিশে চাকরি করে। আমি যদি একবার থানায় গিয়ে তোমাদের 2 ভাই বোন আর তোমার মায়ের নামে কমপ্লেন করি, তোমাদের কি হবে বুঝতে পারছো? এখন আইন মেয়েদের দিকে, মেয়েদের কথা শোনে। আমি গায়ে কেরোসিন তেল মেখে থানায় যাব আর তোমাদের নামে বদনাম করব। নিধির কথা শুনে মিতালি আর দাঁড়ায় না, সে সেখান থেকে চলে যায়। আর তামিম কান্না করতে থাকে আর বলে, নিধি, আমি যে আমার সবটা দিয়ে তোমায় ভালোবেসেছিলাম, আর তুমি এই রকম করতে পারলে? ওইসব ন্যাকামির কান্না বন্ধ করো। এখন যদি তুমি মুক্তি পেতে চাও 10 লাখ টাকা বের করো। তামিম তখন সাজিদকে বলল, সাজিদ, আমি জানি না তোমার মায়ের সাথে আমার মায়ের কি শত্রুতা ছিল, কিন্তু আমরা তো তোমাদের বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান এই দিলেই? তাছাড়া তুমি তো একজন ইঞ্জিনিয়ার, কত টাকা বেতন পাই, তাও তোমার টাকার দরকার? তোমাদের বরবাদ করার একমাত্র আমার লক্ষ্য, আর কিছুই নয়। এই তো তোমার মা কি সুন্দর বাপের বাড়ি গেছে, কিন্তু আমার মা সে কখনো যেতেই পারেনি। কত কষ্ট হয় জানো আমার মায়ের। আমরাও আজ পর্যন্ত কখনো মামা বাড়ি যেতে পারিনি, শুধু তোমাদের জন্য। তোমার মা আমার বাবার নামে মিথ্যা বদনাম দিয়েছিল, আমার নানু ও নানি আপত্তি করে, যার ফলে আমার মা বাবা, এমনকি আমরাও কোনোদিন যাইনি সেখানে। আর তার জন্য দায়ী ছিল তোমার মা। সাজিদের কথা শুনে তামিম ওখানেই বসে পড়ে, তার মুখের কথা হারিয়ে যায়। এদিকে মিতালি শ্বশুরবাড়ি ফিরে যায় না, কি করবে বুঝে উঠতে পারে না। সে স্টেশনে চলে যায় আর চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে না পেরে সে পড়ে যায় আর পেটে আঘাত লাগে। সে দাঁত মুখ খিঁচে ব্যথা নিবারণের চেষ্টা করে। চারপাশটা অন্ধকার থেকে সাথে সাথে পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে ধরে ফেলে আর বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে কেউ ট্রেনে ওঠে? তারপর মিতালিকে এক জায়গায় বসায় আর জল দেয়। জিজ্ঞাসা করে, কোথায় যাবেন আপনি? অনেক কষ্ট মিতালি উত্তর দেয়, আমি জানি না। সাদ্দাম আহমেদ আর কিছু বলবে কি, তার আগেই দেখে মিতালি চোখ বুজে ফেলেছে। সাদ্দাম আহমেদ জিজ্ঞাসা করলে কোনো কথা বলতে পারে না। প্ল্যাটফর্মে আরও লোক জড়ো হয়ে যায়, কেউ বলে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। সাদ্দাম আহমেদ কি করবে বুঝতে পারে না, আশেপাশে কোথাও পুলিশ দেখতে পায় না। প্ল্যাটফর্মে লোকেরা বলে অনেক কষ্ট পাচ্ছেন, ওনাকে হাসপাতালে দিতে হবে। সাদ্দাম সিদ্ধান্ত নেয় যা হবে পরে দেখা যাবে, আগে মেয়েটাকে হাসপাতালে ভর্তি করবে। জ্ঞান ফিরলে তখন বাড়ির লোককে খবর দেবে। সাথে সাথে মিতালিকে হসপিটালে ভর্তি করা হয়। ওই হসপিটালে ডাক্তার নিজাম সাদ্দাম আহমেদের পরিচিত। ডক্টর চেক আপ করে বলে, উনি মনে হয় প্রেগনেন্ট ছিলেন, পেটে আঘাত পেয়েছে, সেজন্য পেন হচ্ছে। আলট্রাসোনোগ্রাফি করতে হবে, তারপর আমরা কনফার্ম হব। ঠিক আছে, আপনার ব্যবস্থা করুন, যা খরচ হয় আমি দেব। পেশেন্ট আপনার কে হয়? কেউ হয় না। তারপর সাদ্দাম আহমেদ ঘটে যাওয়া সমস্ত ঘটনা ডক্টর নিজামকে খুলে বলল। মিতালি খুব ভোরে থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। ডাক্তার বুঝতে পারে বাচ্চা নষ্ট হয়ে গেছে। ডাক্তার নিজাম সাদ্দাম আহমেদকে বলল, সরি মিস, কারেজ হয়ে গেছে, আমরা মেডিসিন দিচ্ছি, আপনি ওনার কাছ থেকে বাড়ির ঠিকানা নিন, ওনাকে এইখানে পাঠিয়ে দিন, ওনার রেস্টের প্রয়োজন। ঠিক আছে, উনি আগে সুস্থ হন, তারপর আমি জিজ্ঞাসা করছি। মিতালির জ্ঞান ফিরলে সিস্টার বাড়ির লোক ডেকে পাঠায়। সাদ্দাম মিতালির সামনে যায়, সাথে পুলিশও ছিল। মিতালি কান্না করছে। সাদ্দাম বলল, ম্যাম আপনি কান্না করবেন না, আপনি ট্রেনে ওঠার সময় পড়ে যাচ্ছিলেন, আর আপনি তাতে পেটে আঘাত পান, আর আমি তা জানতাম না আপনি প্রেগনেন্ট। ওই আঘাতের ফলে আপনার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। সাদ্দামের কথায় মিতালি আরও কান্না করে ওঠে। সাদ্দাম কিছু বলতে পারে না। কিছুক্ষণ পরে মিতালি বলে, আপনি তাহলে আমাকে এখানে এনেছেন? হ্যাঁ ম্যাম, আপনি এত তাড়াতাড়ি ট্রেনে উঠছিলেন
আপনি এত তাড়াতাড়ি ট্রেনে উঠতে যাচ্ছিলেন কেন? আমি ছিলাম, তাই না হলে আজ বড়সড় বিপদ হয়ে যেত। ওঠার জন্য ওটা ভালো ছিল, আমি আর বাঁচতে চাই না। আমি যদি মরে গেলে ভালো হতো, তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি নেই, আমার কেউ নেই। কথাটা বলে মিতালি পুনরায় কান্নায় ভেঙে পড়ে। মিতালির কথায় সাদ্দাম বুঝতে পারে কিছু তো সমস্যা আছে, তাই সে বলল, আমাকে যদি বন্ধু মনে করেন তাহলে বলতে পারেন। সাদ্দামের কথায় মিতালি বলে, কি বলবো আপনাকে? আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী পরকীয়ায় যুক্ত, তাও আবার ভাইয়ের বউয়ের সাথে, যেটা আমি সামনে থেকে দেখেছি। তারপর আমি কি করে ভালো থাকতে পারি? তারপর মিতালি সমস্ত কথা সাদ্দামকে খুলে বলে। সব শুনে সাদ্দাম বলে, বুঝতে পারছি কিছুক্ষণ আগে আপনি আপনার সন্তানকে হারিয়েছেন। স্বামীর এসব দেখার পর কখনো একটা মেয়ের ভালো থাকতে পারে না। তবে আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো। কি? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন অনেক দিন আগে। সে আবার বিয়ে করে সংসার করছে। আমার একটা ছোট্ট 6 বছরের মেয়ে আছে। আপনি যদি আমার বাচ্চাটাকে দেখাশোনা করেন খুব ভালো হয়। আমি এমনি একজন লোক খুঁজছিলাম, আসলে কাউকে ঠিক মনের মতন হয়নি। কিন্তু আপনি বাচ্চা হারানোর পর দেখছি আপনার মানসিক অবস্থা। যদি আমার বাচ্চাটাকে আপনি দেখেন, হয়তো তাহলে সন্তানের মুখ অনেকটা কাটি করতে পারবেন। সাদ্দামের কথা শুনে মিতালি ভাবল কপাল তো পুড়ে গেছে, আর কিছু করার নেই। স্বামীর বাড়ি ফিরে যেতে পারবে না, আর ওই বাড়িতে কখনো যাওয়া সম্ভব নয়। তাই সে বলল, ঠিক আছে, আমি আপনার মেয়েকে দেখাশুনো করব, তবে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, খেতে আর থাকতে দিলেই হবে। সাদ্দামের কথায় মিতালি যে সহজে রাজি হয়ে যাবে ও সেটা ভাবতে পারেনি। তাই ও হেসে হেসে বলল, জি ম্যাম, আপনি যা বলবেন তাই হবে। এদিকে তামিমকে নিধি খুব চাপ দিতে থাকে টাকার জন্য। তামিম টাকা জোগাড় করতে না পেরে সে ডিপ্রেশনে চলে যায়। একদিন নিজেই রুমের মধ্যে সিলিং ফ্যানে দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবরটা যখন পৌঁছায় হাসিনা বেগমের কাছে, সে কান্নায় ভেঙে পড়ে। তার ভাই শারাফাত চৌধুরী তাকে সান্ত্বনা দেয় আর বলে, আপু কি করবি, কিছু করার নেই। নিজের বোন হয়ে ফৌজি কি করে পারলো তোর এত বড় সর্বনাশ করতে? দেখবি আল্লাহকে ক্ষমা করবে না। কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এর ফল একদিন সে পাবে। কবে ঘটেছিল সেটা মনে করে তোর সংসারটা শেষ করে দিল। ওকে ওর বাবা আসতে বারণ করে দেখছি ঠিকই করেছে। ওই রকম নোংরা মানসিকতার মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভালো। হাসিনা বেগম খুব কান্না করছে, কাঁদতে কাঁদতে বলল, এক ছেলে চলে গেল, এক ছেলে হারিয়ে গেল, আর না জানি মেয়েটা আমার কোথায় আছে। খুব শখ করে বিয়ে দিলাম সাজিদের সাথে, শিক্ষিত ছেলে, কিন্তু ওর মনে এত শয়তানি। আমার মেয়েটা কোথায় ভাই? ও যে সাজিদের বাচ্চার মা হতে চলেছিল, ওর শরীরটা ইদানিং ভালো ছিল না। ও আমাকে ফোন করে বলেছিল, আর কয়দিন আগে ও বুঝতে পেরেছিল। আর আমার রনক কি করছে? ও তো একটা ছোট ছেলে, ও তো নিষ্পাপ ছিল, কোনো দোষ ছিল না। ও যে আমার বড় আদরের। কথাটা বলে কান্নায় ভেঙে পড়ে হাসিনা বেগম। শারাফাত চৌধুরী বোনকে সান্ত্বনা দিয়ে বলল, খোঁজ খবর নেওয়া হচ্ছে, মিতালি নিশ্চয়ই কোথাও আছে। আর রৌনকের খবর নেওয়া হচ্ছে। আমি ছোট ভাইকে ফোন করেছি, ও কিছুদিন পর চলে আসবে। এসে দুই ভাই মিলে আমার ভাগনা ভাগ্নিকে খুঁজে বের করব। তুই কান্না করিস না। দেখতে দেখতে কেটে গেল 8 বছর। এদিকে রওনাকদের জাহাজ আজকে পারাদ্বীপ বন্দর থেকে মুম্বাই যাচ্ছিল। হঠাৎ কিছু জলদস্যু তাদের জাহাজে উঠে পড়ে। সেই জাহাজে কয়েকশো কোটি টাকার মালপত্র ছিল। রৌনক সিসিটিভি ক্যামেরায় চোখ রাখতে তার সন্দেহ হয়। সে কিছুক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করে রৌনক বুঝতে পারে তারা কিছু ক্ষতি করতে চাইছে। একজন বোরখা পরা মহিলা বোরখা খুলতেই রৌনক খেয়াল করে সেই মহিলা নয়, পুরুষ। আর তাছাড়া জাহাজ দূরে অনেকেই বোরখা পরে আছে। বিশেষ করে জাহাজের গোডাউনে আশেপাশে অনেকেই তার নজরে আসে। রৌনক তখন এক উপস্থিত বুদ্ধির কাজ করে। ওদের জাহাজে এক মহিলা ছিল, সে তার কাছ থেকে একটা বোরখা চেয়ে নেয় আর সেটা পরে তাদের কাছে যায়। একজনের কাছে গিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? সেই ব্যক্তি রৌনককে চিনতে পারে না। যেহেতু রৌনক বোরখা পরেছিল তাই সে বলে, হ্যাঁ, এখন পর্যন্ত ঠিক আছে, একবার সিগন্যাল পেলেই কাজে লেগে পড়বো। সেই ব্যক্তির কথা শুনে রৌনক কনফার্ম হয়। সে আর দেরি না করে কেবিনে গিয়ে একজন ওয়েটারের কাছ থেকে তার পোশাকটা চেয়ে নেয় আর চায়ের সাথে কিছু নেশালো জিনিস দিয়ে দেয়। তারপর রৌনক প্রত্যেকের মধ্যে বিতরণ করে। ওরা প্রথমে আপত্তি করলেও শেষে পয়সা লাগবে না বলে সকলেই খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে তারা ঘুমিয়ে পড়ে।
তারা যখন মুম্বাই বন্দরে পৌঁছায় তখনও তারা ঘুমের মধ্যেই ছিল, কিন্তু জাহাজ বন্দরে পৌঁছানোর সাথে সাথে পুরো এলাকার পুলিশ ঘিরে ফেলে। প্রত্যেকের চোখে মুখে জল দেওয়া হয় যখন তারা চেয়ে দেখে চারিদিকে পুলিশ। তাদের আর কিছু করার থাকে না, তারা অসহায় হয়ে পড়ে। এই ঘটনায় রৌনকের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রায় 25 থেকে 30 জন জলদস্যু ছিল এই টিমের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনার সত্যতা স্বীকার করে নেয়। প্রত্যেককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে রাইসা মন খারাপ হয়ে বসে আছে দেখে তারপর নিশা বলল, আপু, কি এত ভাবছিস? তুই কি 8 বছর আগের কথা এখনো মনে রেখেছিস? এতে তোর কি দোষ বল? আমার তো দোষ, আমার জন্যই পুরো পরিবারটা শেষ হয়ে গেল। আমি যদি একবার জানতাম নিধি আপু এভাবে ষড়যন্ত্র করছে, তাহলে আমি কোনোভাবেই ফাঁদে পা দিতাম না। অনেক দিন হয়ে গেল, এখনো ভুলতে পারছিস না? তোকে দিয়ে এই কাজ করে নিধি আপু ভালো আছে? ওর অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে আছেন। আর সাজিদ, সেও তো এখন জেলখানায় আছে। পরের সর্বনাশ করলে নিজের তো হবেই, এ তো সবাই জানে। শুধু সময় হলেই আল্লাহ তা দেখাবেই। নিশার কথায় রাইসা কিছু বলল না, প্রসঙ্গ পাল্টে বলল, নিশা, আজকে একটা ইন্টারভিউ আছে, আমি যাব। খুব ভালো হয় আপু, আর এভাবে কষ্ট করতে পারছি না। তুই যদি কিছু একটা করিস তাহলে দেখবি আমাদের মা আর আমাদের বকাবকি করবে না। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। হঠাৎ আমাকে নেহা বলল যে কোম্পানিটার কথা, ওরা আজকেই আমায় ডেকেছে। দেখা যাক কি হয়, একটা সেলসের কাজ। রাইসা কোম্পানিতে সেলসের ইন্টারভিউ দিতে যাবার সময় হঠাৎ একটা বয়স্ক মহিলাকে দেখতে পায়। সেই মহিলাকে দেখে সে চিনতে পারে আর মনে মনে বলে, এটা মনে হয় নিধি আপুর শাশুড়ি। নিধি আপুর বিয়ের সময় দেখেছিলাম। রাইসা যখন মনে মনে চিন্তা করছিল তখন ওই মহিলা রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ একটা বাইক খুব দ্রুত আসতে থাকে। রাইসা ভয় পেয়ে মহিলাটাকে টেনে নেয় নিজের কাছে আর জিজ্ঞেস করে, আন্টি, আপনি ঠিক আছেন? মহিলাটা আর কেউ ছিল না, হাসিনা বেগম ছিল, কিন্তু মানসিক ডিপ্রেশনে ছিল, তাই কোনো কথা বলল না, আবার আপন মনে হাঁটতে লাগলো। রাইসা ওর পিছনে লোক। তখন এক ব্যক্তি বলল, সামনে যে বৃদ্ধাশ্রম আছে সেখানে থাকে, কারোর সাথে কথা বলে না, মাঝে মাঝে বেরিয়ে পড়ে রাস্তায়, আবার বৃদ্ধাশ্রমের লোক ওনাকে নিয়ে যায়। হাসিনা বেগমকে দেখে খুব কষ্ট হয় রাইসার। ওই ঘটনা কিছুদিন পর রাইসা আম্মু মারা যায়। ওর বাবা আবার দ্বিতীয় বিয়ে করে নেয়। তখনও জানতে পারে নিধির স্বামী আত্মহত্যা করেছে, আরও ননদ নিখোঁজ হয়ে গেছে। তখন থেকে রাইসার খুব আফসোস হতে থাকে। ওই টাকা নিয়ে মায়ের চিকিৎসা করাচ্ছিল বলে হয়তো মা মারা গেছে। সে ভেবেছিল যেভাবেই হোক ওই ছেলেটার কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু নিধি তারপর থেকে আর কোনোভাবে ওর সাথে যোগাযোগ রাখেনি। ওর বাবা একটা অন্য চাকরি পায়। তারপর ওরা মেদিনীপুর চলে আসে আর সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতে থাকে। হাসিনা বেগমকে দেখে রাইসার চোখে জল চলে আসে। ওর জন্যই ওর ছেলেকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। তারপর রাইসা হাসিনা বেগমকে সে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। এর আগে এর পাশ দিয়ে অনেকবার গেছে, কিন্তু বৃদ্ধাশ্রমের ভেতরে কখনো ঢোকেনি। তাই সে ম্যানেজার রাজন চৌধুরীকে বলে, স্যার, আমাদের এই মহিলাটা রাস্তা দিয়ে অন্যমনস্কভাবে হাঁটছিলেন, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আজকে আমি দেখে ওনাকে নিয়ে এলাম, একটু খেয়াল রাখবেন তো? রাইসার কথা শুনে রাজন চৌধুরী বলে, কত খেয়াল রাখবো? ওই মহিলা মাঝে মাঝে এইরকম করে, উনি একটু মানসিক সমস্যার মধ্যে আছে। আচ্ছা স্যার, আমি যদি মাঝে মাঝে আপনাদের এখানে এসে ওই মহিলার দেখাশোনা করি, কোনো সমস্যা আছে? না না, সমস্যা হবে কেন? খুবই ভালো হয়। আমরা তো লোক খুঁজছিলাম, তুমি কম বয়সের মেয়ে, তুমি করতে পারবে। এসব মহিলাদের সময় ওষুধ খাওয়াতে হয়, ওদের সাথে একটুখানি হেসে কথা বলতে হয়। তা তোমার বাড়ি কোথায়? খুব বেশি দূরে নয়, এখান থেকে 5 মিনিট। কি করো তুমি? কিছু করি না, উচ্চ মাধ্যমিক দিয়ে আর অভাবের জ্বালায় পড়তে পারিনি, বাড়িতে প্রাইভেট পড়াতাম। আজকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে এখানে কাজ করবে কখন? আমি ম্যানেজ করে নেব, সকালের দিকে 9টা পর্যন্ত থাকবো, আবার বিকেলে 5টার পর চলে আসব। আবার রাতের বেলা ওনাকে ওষুধ খাইয়ে দিয়ে বাড়ি চলে যাব। আমার তো সামনেই বাড়ি, অসুবিধা হবে না। তোমার বাড়িতে তাহলে কে কে আছে? কেউ নেই, আমি আর আমার ছোট বোন থাকি। বাবা একটা কাজ করে, সেখানে আমার ছোট মা থাকে। আমার নিজের মা মারা গেছে। পাশে আমার খালার বাড়ি, খালা কিছু সাহায্য করে। খালার ছেলে বৌমা দিল্লিতে থাকে, তো বাবা মা মাঝে মাঝে আসে এখানে। তুমি যদি এখানে কাজ করতে পারো, তবে আমরা স্যালারি বেশি দিতে পারবো না। আজকে ইন্টারভিউ দিয়ে আসি, দেখি কি হয়। যদি ওখানে পেয়ে যায় তাহলে সমস্যা হবে না, ওখানে স্যালারি ভালো।
তারই ফাঁকে আমি এখানে কাজ করব, তার বিনিময়ে পারিশ্রমিক নেব না, ওই মহিলার সেবা করব। কেন শুধুই মহিলার করবে? কি তোমার পরিচিতিও? হ্যাঁ স্যার, অতি পরিচিত। তারপর রাইসা দু একটা কথা বলে ওখান থেকে চলে যায়। ইন্টারভিউ দিতে কোম্পানি মালিক রুহি রহমান রাইসাকে জিজ্ঞেস করলো, এর আগে কোন কোম্পানিতে চাকরি করা হয়েছে? না ম্যাম, এই প্রথম। বাড়ি থেকে কে কে আছে? কেউ নেই, ছোট বোন। ও, তাহলে তোমাদের চলে কি করে? আল্লাহ চালিয়ে দেয়। রুহি বুঝতে পারে নিশ্চয়ই কিছু পারিবারিক সমস্যা আছে, তাই সে কিছু জিজ্ঞাসা করে না। তারপর বলল, আমাদের কোম্পানির কাজে বাড়িতে গিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হবে, 9 ঘন্টার ডিউটি দিতে হবে, সপ্তাহে 6 দিন 1 দিন ছুটি, মাসে 8,000 টাকা বেতন পাবে, সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। ঠিক আছে ম্যাডাম, অসুবিধা নেই, আমি করব। এদিকে রওনাকের কিছুদিনের জন্য পোস্টিং হয় হলদিয়া বন্দরে। সে সিফাতকে ফোন করে আর বলে, কেমন আছেন সিফাত ভাই? আসসালামু আলাইকুম রৌনক, আমি ভালো আছি। আমি কিন্তু তোমার উপর রেগে আছি। রেগে থাকলেও কিছু করার নেই, ছুটি না পেলে কি করব? তুমিও তো একই প্রফেশনাল লোক, বুঝতে পারছো আমার সমস্যা? বুঝতে পারছি না, এখন বলবো কেন ফোন করেছো? দরকার ছাড়া রৌনক তো ফোন করবে না। এখন কিছুদিনের জন্য হলদিয়া বন্দরে আমার থাকতে হবে। ইচ্ছে আছে মেদিনীপুরের মধ্যে ফ্ল্যাট কিনবো। এ তো খুব ভালো কথা। কবে জয়েন করছো? সামনের সপ্তাহে। ঠিক আছে, তুমি এসো, তারপর তোমার জন্য ফ্ল্যাট খুঁজতে বেরোবো। আমার শ্বশুরবাড়ির কাছে ভালো ফ্ল্যাট আছে। কিছুদিন আগে সিফাত বিয়ে করে সেই উপলক্ষে রৌনককে দাওয়াত করেছিল, কিন্তু ছুটি না পাওয়ায় রৌনক আসতে পারেনি। কথা মতো 1 সপ্তাহ পর রৌনক আসে। দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা হয়। সিফাত রৌনককে জড়িয়ে ধরে আর বলে, আমি খুব খুশি, আজ কতদিন পর আমার বন্ধু, আমার ভাইকে আমি কাছে পেলাম। রৌনক, কালকে তুমি আমার সাথে এক জায়গায় যাবে। কোথায়? আমার মিসেস তার নতুন কোম্পানি খুলছে, কোম্পানি ফাইল চলছে, 1 বছর পূর্ণ হলো, সেই জন্য একটা পার্টি আয়োজন করা হয়েছে। আর রুহি তোমার বিষয়ে সব জানে, ও তোমায় দেখতে চায়, ও বলেছে তোমাকে নিয়ে যেতে। দেখছি কি? এখন তো ছুটিতে আছো, সমস্যা কি? তাছাড়া ওর বাড়ির সামনেও ফ্ল্যাট আছে, সেরকম হলে ওদের সাথেও কথা বলে হবে। আর পরশু থেকে জয়েন করছো তো? এই 2 দিন আমার সাথে আমাদের ফ্ল্যাটেই থাকবে। বাবা মা এখনো আছে ওখানে, অনেক দিন তোমায় দেখিনি, তোমার কথা বলেছিল? সিফাতের কথা রৌনক কিছু বলে না। রৌনকের কারোর সাথে সেরকম যোগাযোগ নেই। রৌনক ছুটি কম নেয়, যদিও নেয় তাহলে সিফাতের বাড়িতেই আসে। এটাই বলেছিল সিফাতের বাবা মা ওকে। এখন নিজস্ব একটা থাকার জন্য একটা ফ্ল্যাটের দরকার। সিফাত বছরখানেক আগে বিয়ে করেছে রুহিকে। রুহি কোম্পানি চালায়, আর সিফাত যেহেতু এখন হলদিয়ায় থাকে তাই অসুবিধা হয় না। ছুটি পেলে রুহির কাছে চলে যায়। রুহি কাজ করতে খুব ভালোবাসে, সে স্বাধীনচেতা মেয়ে। তার মনে হয় মেয়েরা জীবনে স্বাবলম্বী হলে তবে দেশ এগিয়ে যাবে। স্বামীর টাকা পয়সা থাকলেও নিজে কিছু করা ভালো। সিফাত রুহির এই কাজকে শ্রদ্ধা করে, তাই সে বাধা দেয় না। সিফাতের সাথে রৌনককে দেখে রুহি জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম, এ নিশ্চয়ই আমাদের রৌনক ভাইয়া? রুহির কথায় রৌনক কিছু মন্তব্য না করলেও সিফাত বলল, তা ম্যাডাম তুমি বুঝলে কি করে? তোর মুখে এত গল্প শুনেছি, তাই ভাইয়াকে চিনতে অসুবিধা হয়নি। আসুন ভাইয়া, তো কেমন আছেন? রুহির কথায় রৌনক হেসে বলল, আলহামদুলিল্লাহ ভাবি, আমি ভালো আছি। ওরা সবাই যখন গল্প করছে ঠিক সেই সময় রায়শা ও তার এক কলিগ তপা আছে সেখানে। রুহিকে বলল, ম্যাডাম, আমাদের কাজ কমপ্লিট, আমরা তাহলে এবার আসছি। আসছি মানে? তোমাদের আসার জন্য আমি এখানে আসতে বলেছি বুঝি? তোমরা বলতে যে আমার হাজব্যান্ডকে দেখবে, এদের সাথে আলাপ করবে। রুহি প্রথমে তার স্বামীর সাথে আলাপ করিয়ে দেয়, তারপর রৌনককে দেখিয়ে বলে, এর সাথে আলাপ করা আমার হাজব্যান্ডের ঘনিষ্ঠ বন্ধু এবং ভাই রৌনক আলী ইসলাম, আমাদের নৌবাহিনীর একজন গর্ব বলতে পারো। এই কয়েক বছরে অনেক সাফল্য পেয়েছে, আশা করি ভবিষ্যতে উনি নৌবাহিনীর প্রধান হবেন। রৌনকের নামটা শোনার সাথে সাথে রায়শা রৌনকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। রায়শার এইভাবে তাকিয়ে থাকায় রৌনক বুঝতে পারে তারও চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে। কিছুক্ষণ ভাবার পর সে মনে করতে পারে, তারপর মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। পার্টি শুরু হয়ে যায়। রৌনক ওয়াশরুমে যায়। রায়শা রৌনককে ডাকে আর বলে, আপনার সাথে আমার কথা আছে, একটু দাঁড়াবেন?
রাইসার কথায় রৌনক দাঁড়িয়ে পড়ে। রাইসা ছুটে গিয়ে রৌনকের পায়ের উপর পড়ে কাঁদতে থাকে আর বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি কাজটা ঠিক করিনি, আমার উচিত হয়নি, আমি বুঝতে পারিনি। রাইসার কথায় রৌনক দাঁড়িয়ে পড়ে। রাইসা ছুটে গিয়ে রৌনকের পায়ের উপর পড়ে কাঁদতে থাকে আর বলল, তুমি এইরকম করছো কেন? আমি তো তোমায় কিছু বলিনি। তুমি আমার পা থেকে উঠে পড়ো, কেউ দেখে ফেললে সমস্যা হবে। রাইসার কথায় রৌনক প্রথমে বুঝতে না পারলো, তারপর চিনতে পারে আর বলল, আপনি আমায় চিনতে পেরেছেন? হুম। তাহলে আমায় ক্ষমা করে দিয়েছেন? না। তাহলে আমাকে শাস্তি দিন, আমার জন্য আপনাদের এত বড় ক্ষতি হয়ে গেল। ক্ষমা করিনি ঠিকই, তবে শাস্তি দেওয়ার মালিক আমি নই। যে দেবার সময় ঠিকই দিবে। জানেন আপনি চলে যাওয়ার পর আপনাদের বাড়িতে গিয়ে কি কি হয়েছে? আপনার বড় ভাইয়া আত্মহত্যা করেছেন, আপনার আব্বুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাইসার কথায় রৌনক চিৎকার করে বলল, কি বলছো তুমি রাইসা? অনেক কিছু ঘটে গেছে। ওই নিধি আপু, সাজিদ ভাইয়া আর ওর মা, ওরা এসব করেছে। তারপর সমস্ত ঘটনা রাইসা রৌনককে বলল। সব শুনে রৌনক বলল, আমি জানতাম ওরা কিছু একটা ঘটনা ঘটাবে। আমি কি করব বলুন? আমার মা তখন অসুস্থ ছিল, ডাক্তার টেস্ট করতে বলেছিল, কিন্তু টাকা ছিল না। আমাকে নিধি আপু 5,000 টাকা দেবে বলেছিল। আমি মায়ের চিকিৎসার জন্য এই কাজটা করেছিলাম, বুঝতে পারিনি, তখন তো ছোট ছিলাম। ওই টাকায় চিকিৎসা করে কোনো লাভ হয়নি। কিছুদিন পর মা মারা যায়, তারপর বাবা আবার বিয়ে করে। তখন থেকেই আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখনও আমি ভালো নেই, বারবার আপনার কথা খুব মনে পড়ে। সেদিন ওই কাজটা না করলেও হতো, কিন্তু কি করব বলুন? তারপর রাইসা আবার বলল, জানেন নিধি আপুর সাথে সাজিদ ভাইয়ার অবৈধ সম্পর্ক ছিল, তবে ওরা ওদের শাস্তি পেয়েছে। নিধি আপুর অ্যাক্সিডেন্ট হয়েছে, বিছানায় পড়ে আছে, আর সাজিদ ভাইয়া উনি এখন জেলে আছে। উনি তো সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। একটা বস্তি থেকে কিছু লোককে উচ্ছেদ করে, এক প্রমোটারের সাথে হাত মিলিয়ে ফ্ল্যাট তৈরি করবে বলে পরে ঝামেলা হয়, প্রচুর গোলাগুলি পর্যন্ত চলে। বস্তির কিছু লোক মারা যায়, ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়, আর পুলিশ ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সাজিদ ভাইয়া শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের কাজ কি করে করতে পারে? রৌনকের কথা শুনে রাইসা বলল, শিক্ষিত না ছাই, যার মা খারাপ তার সন্তান কখনো ভালো হতে পারে না। জানেন তো, সব দোষ আমার। আমি পরিস্থিতির শিকার ছিলাম। ওই ঘটনার 2 বছর পর ওই পাড়া থেকে আমরা চলে আসি এই মেদিনীপুরে। রাইসার কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। আজকে দীর্ঘ 8 বছর বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই। এত কিছু ঘটে গেছে, সে তো জানে না তার মা কেমন আছে, আপু কোথায় আছে, কি করছে। ছোট মামা মুম্বাই থাকে। রৌনক একবার ফোন করেছিল, কিন্তু ফোনে সুইচ অফ দেখাচ্ছে, হয়তো সিম পাল্টে ফেলেছে। রৌনক চিন্তা করে যেভাবেই হোক মা আর আপুকে তার খুঁজে বের করতেই হবে। প্রয়োজনে সে আবার মামার বাড়ি যাবে, নিজের বাড়িও যাবে। রৌনক বলল, ঠিক আছে, এখন আমি আসছি, ওরা কিছু ভাবতে পারে। রৌনক চলে যেতে উদ্যত হলে রাইসা বলল, একটা কথা বলবো? হ্যাঁ বলো। শুনলাম আপনি নাকি নেভিতে কাজ করেন। আর এই শার্টটা পরে আপনাকে খুব সুন্দর লাগছে। এখন আমি আসছি। কথাটা বলে রাইসা ওখান থেকে চলে আসে আর রৌনক হাসতে থাকে। রৌনক এলে তার বন্ধু সিফাত বলে, তোর এতক্ষণ লাগে ওয়াশরুমে? সিফাতের কথায় রৌনক কিছু বলে না। ও তখন রাইসার দিকে তাকায়, দেখে রাইসা একটা ছেলের সাথে কথা বলছে। রৌনকের একটু রাগ ধরে। কেন রাগ ধরে সে বুঝতে পারে না। যে মেয়েটার জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছে, সেই মেয়েটাকে আর যাই হোক তার ভালোবাসার কথা নয়, কিন্তু তবুও কিছুক্ষণের মধ্যে কীরকম একটা ভালো লাগা কাজ করছে সে বুঝে উঠতে পারছে না। রাইসাও মাঝে মাঝে রৌনকের দিকে তাকিয়ে দেখছে। রৌনক আর বসে থাকতে পারল না, সে সিফাতকে বলল, এই সিফাত ভাই, তোমাদের পার্টি কখন শেষ হবে? এই তো সবে শুরু হলো, আর এরকম মধ্যে শেষ করছিস? এবার তোকে ড্যান্স করতে হবে। রৌনকের থেকে সিফাত বছর 3 সিনিয়র, তবুও সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। কিছুটা জোর করে সিফাতকে রৌনক বলল, এখানে আমার মিসেস কোম্পানি অনেক মেয়েরা আছে, তুই চাইলে যে কোনো একজন তোর নাচের পার্টনার করতে পারিস। কথাটা শুনে সবাই হাততালি দেয়। রৌনক তখন রাইসার দিকে তাকিয়েছিল। রাইসা রৌনকের দৃষ্টি বুঝতে পেরে মাথা নত করে সেখান থেকে চলে যায়। তারপর যে যার মতো এনজয় করে। ফিরে এসে রৌনক তার ডায়েরি থেকে ছোট মামার নাম্বার জোগাড় করে। তারপর ফোন করে 2 বার বাজার পর ফোনটা রিসিভ করে। রৌনক বলল, আসসালামু আলাইকুম মামা, আমি রৌনক বলছি। রৌনকের ফোন পেয়ে তার ছোট মামা কাশিম বলল, বাবা, একটা ফোন করতে তোর 8টা বছর সময় লেগে গেল।
এ তো অভিমান তোর। তোর বাড়ির লোক নয় তোকে ভুল বুঝেছিল, কিন্তু তোর মামা সে কি দোষ করেছিল? তুই তো আমাকে ফোন করতে পারতিস, আমি তো কিছু করিনি। মামা, আমি তোমায় ফোন করেছিলাম কিন্তু ফোনের সুইচ অফ ছিল, হয়তো সিম পাল্টে ফেলেছো। আর এই পুরোনো নাম্বারটা আমার ডায়েরিতে ছিল, সেখান থেকে বের করে আবার তুমি ফোন করলাম। এখন বলো, তোমরা সবাই কেমন আছো? কিরে, ভাল থাকবো? তোদের পরিবারের সাথে ওইরকম হওয়ার পর আমরা কি করে ভালো থাকবো? তুই কেমন আছিস? পরিবার ছাড়া একটা ছেলে কি করে ভালো থাকতে পারে বলো? মা কোথায় আছে জানো? তোর মা তোর বড় মামার কাছে থাকতো, কিন্তু হঠাৎ তোর মায়ের মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। তারপর থেকেই তোর মাকেও আমরা খুঁজে পাইনি, কোথায় চলে গেছে জানি না। অনেক খুঁজেছি, পুলিশের কাছে মিসিং ডায়েরি করেছি, কিন্তু কেউ কোনো খবর দিতে পারেনি। এমনকি তোরা আপুর খবর আমরা জানি না। ফৌজি আপু যে এভাবে শোধ তুলবে আমরা তো স্বপ্নেও ভাবিনি। তারপর কাশিম রৌনককে পুরনো সমস্ত ঘটনার কথা খুলে বলে। সব শুনে রৌনক বলল, শোধ নেওয়ার জন্য এইভাবে নাটক করলো? তুই এখন নেভিতে চাকরি করিস। কে বললো তোমাকে মামা? মিতালিকে ডকুমেন্ট নিয়ে যেতে বলেছিস, তখন মিতালি বলেছিল। তাছাড়া মিডিয়াতে তোর নাম দেখিয়েছে, জাহাজে খুব বুদ্ধির সাথে জলদস্যুদের মোকাবেলা করেছিলিস। খুব চেষ্টা করেছিলাম তোর সাথে যোগাযোগ করার, কিন্তু করে উঠতে পারিনি। তা এখন কোথায় আছিস? আপাতত হলদিয়ায় কিছুদিন থাকবো, তারপর বিশাখাপত্তনমে চলে যাব। তারপর আরও কিছুক্ষণ কথা বলার পর রৌনক ফোন কেটে দেয়। এদিকে রায়শা সময় পেলে বৃদ্ধাশ্রমে আসে। এখানকার বয়স্ক মানুষের সাথে সময় কাটাতে তার ভালো লাগে। বিশেষ করে রৌনকের মাকে সে খুব যত্ন করে, ওষুধ খাইয়ে দেয়, মাথায় তেল মালিশ করে দেয়, এটা ওটা গল্প করে। ওর কথা শুনে হাসিনা বেগম হাসে। একদিন আশ্রমে ম্যানেজার রাজন বলল, তুমি যেভাবে আপুর সেবা করছো, দেখবে খুব তাড়াতাড়ি আপু সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। ম্যানেজারের কথায় রায়শা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো আর বলল, তাই যেন হয়। আমি যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি আর ওর প্রিয় মানুষগুলো হাতে তুলে দিতে পারি। এদিকে রৌনক তার মা আর আপুকে পাগলের মতো খুঁজছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তার বড় মামার বাড়িতে খোঁজ নিয়েছে, তারাও জানে না। শুধু একজন বলল তাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছে। রৌনক বাইক নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় রায়শা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রায়শাকে দেখে রৌনক বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে। তা দেখে রায়শা বলল, আরে আপনি ভালো আছেন? না, আমি ভালো নেই। কেন, কি হয়েছে? তুমি জানো না? সরি, এখনো রেগে আছেন আমার ওপর? কতবার বলবো? যদি আপনার জীবন থেকে যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজে দেই, তাহলে আমাকে ক্ষমা করবেন তো? রায়শার কথায় রৌনক কিছু বুঝতে পারে না। সে বলে, কি খুঁজে দেবে তুমি আমায়? যদি আমায় বিশ্বাস করেন তাহলে আমার সাথে এক জায়গায় যাবেন, আপনাকে একটা সারপ্রাইজ দেব। রায়শার কথায় রৌনক বলল, ঠিক আছে, 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে দেখাতে হবে। 1 ঘন্টা সময় লাগবে না, আমি অটোতে যাচ্ছি, আপনি বাইকে চলে যান। কিছু দূরে একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানে দাঁড়াবেন। আমার বাইকে ওঠো। রৌনকের কথায় রায়শা কিঞ্চিত বোধ করে সেটা বুঝতে পেরে রৌনক বলল, একবার তো বদনাম দিয়েছো, আর একবার নয় দেবে, সমস্যা নেই, আমি সামলাতে পারবো। রৌনকের কথায় রায়শা ফিসফিস করে বলল, আর কত কষ্ট দেবেন আমায়? আমি তো দিনরাত জ্বলছি, ভুল তো করেছি, ক্ষমা করে দিলেই তো হয়। রায়শার কথায় রৌনক সব শুনতে পায়, কিন্তু সে কিছু বলে না। কিছুক্ষণের মধ্যে রায়শা রৌনককে নিয়ে আশ্রমে পৌঁছে যায়। রায়শাকে দেখে এক বয়স্ক মহিলা এগিয়ে আসে আর বলে, তুমি এতক্ষণে এলে? তোমার খালাম্মার কত জ্বর এসেছে, মনে হয় তোমায় খুঁজছে। শাহানারা বেগমের কথা শুনে রায়শা বলল, কোথায় খালাম্মা? ভিতরে শুয়ে আছে। রায়শা রৌনককে বলল, আসেন আপনি আমার সাথে। রায়শা গিয়ে দেখে খালাম্মা চাদর চাপা দিয়ে শুয়ে আছে। রায়শা গিয়ে কপালে হাত দেয় আর দেখে জ্বর। সে তার খালাম্মা অর্থাৎ হাসিনা বেগমকে বলে, এত জ্বর, আর জ্বর থাকবে না, দেখো খালাম্মা কে এসেছে। হাসিনা বেগম চাদর সরাতেই রৌনক চিনতে পারে। সে মা বলে চিৎকার করে। রৌনকের চিৎকারে হাসিনা বেগম বলল, আমার বাবা এসেছে। আজ পর্যন্ত হাসিনা বেগমকে কেউ কথা বলতে দেখেনি, সবসময় উদাসীন থাকতো। আজকে এই প্রথম সে কথা বলল। হাসিনা বেগমের চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ছে। রৌনক মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, মা, আমি যে তোমায় অনেক খুঁজেছি। ওদের পাশে দাঁড়িয়ে ছিল আশ্রম কর্মী শাহানারা বেগম। সে বলে, এটা তোমার মা?
কিন্তু মাকে এখানে কে এনেছে? এক ভদ্রলোক এনেছে। উনি নাকি রাস্তায় হাঁটছিলেন অন্যমনস্কভাবে, আর সেই ভদ্রলোক গাড়ি করে আসছিল, গাড়ির উপর পড়ে গিয়েছিল। তোমার মা তখন স্বাভাবিক ছিল না, নাম বলতে পারিনি, ঠিকানা বলতে পারিনি। তারপর উনি এইখানে ওকে দিয়ে যায়। উনি মাঝে মাঝে কিছু টাকা পাঠান। তোমার মাকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই কথা বলতো না। আমরা বুঝতে পারতাম উনি মানসিক কষ্টে আছেন, তাই ওনাকে আমরা আর বিরক্ত করিনি। তবে যে ভদ্রলোক ওনাকে এখানে দিয়ে গেছেন উনি খুব ভালো মানুষ। সেই ভদ্রলোকের কোথায় বাড়ি ওনার? কলকাতায় থাকে। উনি যদি আসেন তাহলে আমাকে বলবেন, আমি ওনাকে ধন্যবাদ দেব। শুধু ওনাকে ধন্যবাদ দিলে হবে না, উনি তো শুধু এখানে এনেছেন, কিন্তু রায়শা, ও তোমার মায়ের জন্য অনেক কিছু করেছে। ও যখন থেকে আমাদের আশ্রমে আসছে তখন থেকেই তোমার মায়ের প্রতি যত্নশীল। প্রতিদিন তোমার মায়ের কাছে আসে, তোমার মায়ের সেবা করে, তোমার মাকে হাঁটাবে, গল্প করবে, রাত পর্যন্ত তোমার মায়ের কাছেই থাকে। শাহনারা বেগমের কথা রৌনক রাইসাকে আর চোখে একবার দেখল। রাইসা বলল, খালা, কেন ভুলভাল বকছো? আমি ওনার জন্য কিছু করিনি। রৌনক বুঝতে পারল রাইসার অভিমান। সে হাসলো কিন্তু কিছু মন্তব্য করলো না। তারপর রৌনক ম্যানেজার রাজন চৌধুরীকে বলে, স্যার, আমি আমার মাকে আমার সাথে নিয়ে যাব। এ তো খুব ভালো কথা। বাড়ির লোক বাড়ির মানুষকে নিয়ে যাবে, এতে আপত্তি করার কি আছে? তুমি নিয়ে যাও। বাবা আজ 5 বছর তোমার মা এই নিয়ে আসে, আমি কখনো তোমার মাকে একটা কথা বলতে দেখিনি। তারপর রাইসা মাঝে মাঝে তোমার মায়ের কাছে আসে, তোমার মাকে ওষুধ খাওয়ার, তোমার সাথে গল্প করে, তোমার মাকে ভালো রাখার চেষ্টা করে। অনেক ভালো মেয়ে। তারপরে একটু থেমে বলল, কিন্তু আমাদের আশ্রমে একটা নিয়ম আছে, এই যে তোমার মা, তার একটা প্রমাণ দিতে হবে। তখন পাশ থেকে রাইসা বলল, স্যার আমি জানি খালাম্মা ওনার মা। শুধু মুখে বললে হবে না। তখন রৌনক তার ফোনে তার মায়ের একটা পুরনো ছবি ছিল সেটা দেখালো, আর পুরনো পরিবারের সাথে ফটো দেখালো, এমনকি যেখানে তার বাবা পর্যন্ত আছে সে সব দেখালো। তারপর তারা বিশ্বাস করলো এবং হাসিনা বেগমকে রৌনকের সাথে পাঠাতে রাজি হলো। 2 দিন পর রৌনক রাইসাকে ফোন করে আর বলে, হ্যালো রাইসা। হ্যাঁ বলুন। কোথায় আছো? মার্কেটে আছি। তুমি বলেছিলে তোমাকে ক্ষমা করেছি কিনা। ক্ষমা করব যদি একটা কাজ করে দাও তুমি। কি কাজ? আমার মাকে দেখানোর জন্য একটা লোকের দরকার। তুমি তো জানো আমি থাকি না, এখন আপাতত হলদিয়ায় পোস্টিং আছে, তাই হয়তো সমস্যা হবে না। যদি আবার কোথাও চলে যাই তখন মাকে কে দেখবে? বিয়ে করে ফেলুন, তাহলে তো সমস্যাটা মিটে যাবে। বিয়ে? হ্যাঁ বিয়ে। বৌমা শাশুড়ির যত্ন নেবে, ভালো চাকরি করেন, ফ্ল্যাট আছে, যথেষ্ট বয়স হয়েছে, সমস্যা কোথায়? হ্যাঁ তা তো হয়েছে, কিন্তু মেয়ে কোথায় পাবো? মেয়ে তো আপনার চোখের সামনেই আছে, যদি চান তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি। কথাটা বলে রাইসা লজ্জা পেয়ে ফোনটা কেটে দেয়। রৌনক বুঝতে পারে সে পুনরায় ফোন করলে রাইসা কেটে দেয়। তারপর আবার ফোন করলে রিসিভ করে আর বলে, সরি, ভুল কথা বলে ফেলেছি, এখন আমি রাস্তায় আছি, পরে কথা বলবো। সেদিন রাতে রাইসার কথা ভাবতে থাকে রৌনক, আর মনে মনে বলে, প্রথম যখন ওকে দেখি তখনই ভালো লেগে যায়, কিন্তু তারপরের ঘটনা মনে করলেই তার ঘৃণা লাগে। কিন্তু মেয়েটার কি দোষ দেবে? সে তো নিষ্পাপ। পরে সে ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছে। যেটা আমার ভাগ্যে ছিল সেটাই তো হয়েছে। এরকম নানা চিন্তা করতে করতে সে সিফাতকে ফোন করে। সিফাত যখন ওয়াশরুমে ছিল তার ফোনটা সিফাতের স্ত্রী রুহি রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুব ভালো আছি ভাবি। তা সিফাত ভাইয়া কোথায়? ও একটু আশ্রমে আছে। কেন, খুব দরকার? দরকার বলতে আমার অতীতের ঘটনা আছে যেটা সিফাত জানে, তাই এই ব্যাপারে আমি ওর সাথে কিছু আলোচনা করতে চাই। আপনার অতীতের ঘটনা শুধু আপনার ভাই নয়, আমিও জানি, তাই বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারেন। যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে টিপস দেব। বুঝতে পেরেছি, তার মানে সিফাত আপনাকে সব বলেছে? সহধর্মণী আমি ওর, আমাকে বলবে না তো কাকে বলবে? তা ঠিক কথাই। সবই যখন শুনেছেন তাহলে এবার বলি। আসলে যে মেয়েটার জন্য আমাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল সেই মেয়েটা আর কেউ নয়, আপনাদের অফিসে কাজ করে রাইসা। আপনাদের যেদিন পার্টি চলছিল সেদিন আমাকে চিনতে পারে। আমার একটু সমস্যা হয়েছিল, অনেকদিন দেখিনি তো,
তবে পরে বুঝতে পারি তখন তো অনেক ছোট ছিল। ও অনেকবার ক্ষমা চেয়েছে। ও আমার কাছে অনুতপ্ত। তবে আমি জানতাম ও ওই কাজটা করেনি। যাই হোক, সেসব পুরনো কথা। তখন মেয়েটাকে যে আমারও ভালো লাগেনি তা নয়, আর ও আমার মাকে খুঁজে পেতে সাহায্য করেছে। তারপরও রৌনক রুহিকে সব কথা বলল। সব শুনে রুহি বলল, খুব ভালো কথা ভাইয়া, মাকে খুঁজে পেয়েছেন, দেখবেন এবার আবুকেও খুঁজে পাবেন। আমি মাকে আমার কাছে নিয়ে এসেছি। রাইসা আমার মায়ের জন্য অনেক কিছু করেছে। ও আমার মাকে সেবা করে সুস্থ করে তুলেছে। আমি যদি রাইসাকে বিয়ে করি কিরকম হবে ভাবি? রৌনকের কথা শুনে রুহি বলল, খুব ভালো হবে ভাইয়া। রাইসা যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি, তবে ও তো ছোট ছিল, ওকে ক্ষমা করে দেওয়া উচিত। ও এতদিন আমাদের এখানে কাজ করেছে, ও কিন্তু খারাপ নয়। দেখবেন ওকে বিয়ে করলে আপনি সুখী হবেন। আর আমি শুনেছি ও প্রতিদিন ওই বৃদ্ধাশ্রমে গিয়ে তোমার মায়ের দেখাশোনা করতো, তাই ও পারবে তোমার মাকে ভালো রাখতে। তোমার জন্য না হলেও মায়ের জন্য রাইসাকে তুমি তোমার জীবনে নিয়ে এসো। তারপরের দিন রৌনক রাইসাকে ফোন করে আর বলে, মায়ের শরীরটা ভালো নেই, কালকে একবার আসবে? কি হয়েছে? বুঝতে পারছি না। ডাক্তার দেখাচ্ছেন? তারপরের দিন থেকে রাইসা রৌনকের ফ্ল্যাটে যায় আর ওর মায়ের দেখাশোনা করে। সকালবেলা যেতে পারে না, বিকেলে ছুটি হলে রাত পর্যন্ত ওখানেই থাকে। যেহেতু ওখান থেকে ওদের বাড়ি বেশি দূর নয়, তাই সমস্যা হয় না। রাইসাকে মন দিয়ে ওর মায়ের সেবা করতে দেখে রৌনক বলল, শুধু মায়ের সেবা করলে হবে? এবার থেকে ছেলের সেবা করতে হবে। আর যেটা বলেছিলে ভুল হলে সেটা করতে হবে। আমি অপেক্ষা করব না। 1 সপ্তাহ পর খুব সাধারণভাবে আমি তোমার বিয়ে করছি। রৌনকের কথা শুনে রাইসা কান্না করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, আমি কথা দিচ্ছি, মন দিয়ে আমি আপনার মায়ের সেবা করব। তারপর নিজের কিছু লোককে দাওয়াত করে। রৌনক মাঝে মাঝে সাদ্দাম আহমেদকে ফোন করে, তাকেও দাওয়াত করবে বলে তার সাথে দেখা করতে চায়। সে তার বাড়ির ঠিকানা বলে রৌনক রাইসাকে নিয়ে সেখানে যায়। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় মিতালি। মিতালিকে দেখে চমকে যায় রৌনক আর বলে, আপু তুই? রৌনককে দেখে মিতালি কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, ভাই কেমন আছিস তুই? ভালো আছি রে। আর তুই এখানে? তারপর মিতালি সব কথা খুলে বলে। সব শুনে রৌনক বলল, বুঝতে পেরেছি আপু। তবে ওদের পাপের শাস্তি ওরা পাচ্ছে। সাজিদকে পুলিশ অ্যারেস্ট করেছে, নিধি বিছানায় শয্যাশায়ী। তারপর রৌনক সব কথা খুলে বলল। সব শুনে মিতালি বলল, তুই এত খবর কি করে জানলি? পাশে দাঁড়িয়ে থাকা রাইসাকে দেখিয়ে বলল, একে চিনতে পারছিস না? রৌনকের কথায় মিতালি কিছুক্ষণ তাকিয়ে দেখলো, তারপর বলল, এ তো রাইসা, তার মানে? হ্যাঁ আপু, ও অনেক কিছু করেছে, মাকে খুঁজে পেতে সাহায্য করেছে। আর ভুল তো মানুষই করে, তাই আমি ক্ষমা করে দিয়েছি। মাও ক্ষমা করে দিয়েছে। তুই আর অভিযোগ করিস না, ক্ষমা করে দে। আর আমি রাইসাকে বিয়ে করেছি, তাই সাদ্দাম স্যারকে দাওয়াত করতে এসেছি। খুব ভালো কথা। আমি কখনোই রাইসার উপর রাগ করিনি, ও তো খুব ভালো মেয়ে। জানিস আপু, বড় মামা বলছিল সাজিদের মা মায়ের ঠিকানা চেয়েছে ক্ষমা চাইবে বলে। মামা ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ওদের কথাবার্তার মাঝে সাদ্দাম আসে আর রৌনককে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার রৌনক, হঠাৎ কালকে ফোন করলে আর আজকে চলে এলে? তুমি কি মিতালিকে চেনো? আমার নিজের আপুকে আমি চিনব না? রৌনকের কথা বুঝতে পেরে সাদ্দাম বলল, বুঝতে পেরেছি আপু, সাদ্দাম ভাই খুব ভালো, ও ঘটনাটা বলেছিল। তবে সেই মেয়ে যে তুই আমি জানতাম না। তবে যাই হোক, সাদ্দাম ভাইয়াকে অপেক্ষা করাস না, তুই ওকে বিয়ে করে ফেল, দেখবি সুখী হবি। আর বাচ্চা মেয়েটা এমনিতেই তোকে ভালোবাসে, তুই রাজি হয়ে যা, আমি তোকে সুখী দেখতে চাই। মিতালি রৌনকের গাল টিপে বলল, খুব পেকে গেছিস, আমার কথা তোকে ভাবতে হবে না। আগে মাকে দেখি, কথা বলি, তারপর তোর বিয়ে খায়, তারপর আমার বিয়ের কথা ভাববো। না, তুই আজকে বিয়ে করবি, আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো। তারপর তুই আর ভাইয়া মিলে মায়ের কাছে যাবি, দেখবি তোকে দেখলে মা খুব খুশি হবে। সাদ্দাম অনেকদিন থেকে চাইছিল মিতালিকে বিয়ে করতে, কিন্তু মিতালি রাজি হচ্ছিল না। ও বলেছিল, আমার পরিবারকে আগে দেখি তারপর। আজকে ছোট ভাইকে দেখে মিতালি খুশি ধরতে পারে না, তাই মিতালি আর আপত্তি করে না। সেদিন কাজী অফিসে দুজনে বিয়ে করে। মিতালিকে দেখে তার মা খুব খুশি হয়, তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মিতালি মায়ের চোখ মুছে দিয়ে বলে, মা, এটা তোমার জামাই, আর এই মানুষটা আমার জীবন বাঁচিয়েছে। সাদ্দাম আহমেদ হাসিনা বেগমকে চিনতে পারে। সে রৌনককে বলল, আমি তোমার মাকে চিনি,
ওনাকে আমি আশ্রমে রেখে এসেছিলাম। আসলে উনি আমার গাড়ির উপরে পড়ে গেছিল, উনি অসুস্থ ছিলেন, আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর একজনের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি ওনার এখানে রেখে আসি। মাঝে মাঝে টাকা পাঠাই, আবার ওনাকে দেখতে চাই। সাদ্দামের কথা শুনে রৌনক সাদ্দামকে জড়িয়ে ধরে আর বলে, আপনার অবদান কখনো ভুলবো না। এক সপ্তাহ পর রৌনক কিছু আত্মীয়র উপস্থিতিতে রাইসাকে বিয়ে করে। বাসর রাতে রাইসা রৌনককে বলে, এখন কিছু নয়, আগে মা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তারপর আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হবে। রাইসার কথায় রৌনক হাসে আর বলে, এতদিন যখন অপেক্ষা করেছি আরো কিছুদিন অপেক্ষা করব। ডাক্তার তো বলেছে মা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, আমার অত তাড়া নেই। আস্তে আস্তে হাসিনা বেগম সুস্থ হয়ে যায়, সবার সাথে স্বাভাবিক কথা বলে। হাসিনা বেগম একদিন রাইসাকে বলল, তুমি একদিন আমার জীবনে অন্ধকার এনেছিলে, আর আজকে তুমি তোমার সেবার মাধ্যমে আমাকে সুস্থ করে তুলেছ। তাই তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে করেছিলে, আবার তুমি আমার ছেলেকে আমার কাছে এনেছো। এবার শুধু আমাকে একটা নাতি নাতনি উপহার দাও, আমার কিছু চাই না। কথাটা শুনে রাইসা লজ্জা পেয়ে চলে যায়। তার কিছুদিন পর রৌনকের কাছে খবর আসে ওকে নাকি নৌবাহিনী প্রধান করা হয়েছে, ওকে এখন বিশাখাপত্তনমে থাকতে হবে। কথাটা শুনে রাইসার মন খারাপ হয়ে যায়। রৌনক বলল, মন খারাপ করতে হবে না, তোমাকে আমার সাথে নিয়ে যাব। মা এখন সুস্থ, আপু মাকে দেখবে বলেছে, তাই এখন তুমি আমার সাথে বিশাখাপত্তনমে যাবে। আমাদের তো এখন বাসর রাত হয়নি, এবার ওই জাহাজের মধ্যেই একটা কেবিন বুক করেছি, একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি। আমার সহকর্মীরা থাকবে সেখানে, আর ওই কেবিনে একটা রুমে আমাদের বাসর হবে। 1 মাস শুধু জাহাজের মধ্যেই থাকতে হবে, পারবে তো? তোমার সাথে আমি সব জায়গায় যেতে রাজি। রৌনক কথা মতো তাই করে। জাহাজের একটা কেবিনে খুব ভালো করে ফুল দিয়ে সাজানো হয়। রৌনকের সহকর্মীরা খুব খুশি হয়। কিছুক্ষণ চলে ওদের পার্টি, সবাই খুব খুশি হয়। তারপর যে যার কেবিনে চলে যায়। রুমে ঢুকে রৌনক বলল, কি গো, এখন আমার অপেক্ষায় থাকবে? তবে এগিয়ে যাব না, তোমাকে আসতে হবে। ওকে ম্যাডাম। সুখী হোক ওরা। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত করা হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।